Good evening, sirs. Okay. Uh, Please introduce yourself. Sir, my name is Keade. I was born and brought up at Serampur in Hooghly district. I completed my schooling from Rajadharpur Netaji Girls High School and Serampur Girls High School in 2014 and 2016 respectively. I hold a BSc in Geography from Calcutta University in 2019. After completing my BSc, I actively starting my preparation for West Bengal Civil Service examination, and in 2023 I qualified for the job SSC Multitasking Staff 2022. Currently, I am serving in the Income Tax Department. Income Tax Department. Yes, sir. ওকে, আমাকে ফার্স্ট অফ অল ইনকাম ট্যাক্স এবং জিএসটি এর মধ্যে পার্থক্য কি বলতে পারো? স্যার, প্রথমত ইনকাম ট্যাক্স একটি ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, আর জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটি একটি ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কিভাবে বোঝাবে? কোনটা প্রত্যক্ষ কর? ডিরেক্ট ট্যাক্স কি করে বোঝাবে? স্যার, প্রত্যক্ষ কর হচ্ছে যে ব্যক্তির ওপর সেটা চাপানো হয়, সে ব্যক্তিকে সেটা তার উপরে ইম্প্যাক্টটা পড়ে। আর ইনডিরেক্ট ট্যাক্সে এরকম কোনো ব্যাপার থাকে না, সে মানে পরবর্তী ব্যক্তিকে শিফট করতে পারে। কিভাবে শিফট করতে পারে? লাইক কোনো ব্যক্তি যদি কোনো দ্রব্য কেনে, তাহলে সে ব্যক্তিকে সেই রেসপেক্টিভ যে গুডসটা কিনছে তার জন্য জিএসটি তাকে পে করতে হবে, এবং সেটা ইনক্লুডেড থাকে এমআরপির মধ্যে। ওকে, কে পে করবে এই জিএসটিটা? জিএসটি যে যে কনজিউম করবে, কারণ জিএসটি একটি কনজাম্পশন বেসড ট্যাক্স। ওকে। তুমি যেহেতু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আছো, ভারতবর্ষে ইনকাম ট্যাক্সের একটা ইতিহাস আছে। বলতে পারো যে ফার্স্ট ইনকাম ট্যাক্স কবে চাপানো হয়, লেভি করা হয়েছিল কবে ফার্স্ট? স্যার, প্রথমে যদি প্রি ইন্ডিপেন্ডেন্স এরার কথা বলি, তাহলে 1860 খ্রিস্টাব্দে জেমস উইলসন সর্বপ্রথম ইনকাম ট্যাক্স মানে যে টার্মটি বা ধারণাটি প্রবর্তন করেন। এবং আমাদের যে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, তিনি ইনকাম ট্যাক্সের ধারণাটিকে আরো উম, মানে প্রচার করেন। আর পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালে 1961 খ্রিস্টাব্দে আয়কর আইন প্রবর্তিত হয়। স্বাধীন ভারতবর্ষ। হ্যাঁ, স্বাধীন ভারতবর্ষ। দেবাশিস স্যার, আপনি কিছু কোশ্চেন করুন, আমি পরে আবার আসছি। কেটে গেছে মনে হয়। Okay. আমি প্রশ্ন করছি। হুম। ইয়া তোমার নাম তাহলে কিয়া, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো কথা। কোন সালে গ্রাজুয়েশন করেছো? 2019 সালে। বাহ, তাহলে এটা 2000 2022 বিসিএস ইন্টারভিউ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। গুড। আর এতদিন ইনকাম ট্যাক্সে ছিলেন? 1.5 বছর, 2023-এর ডিসেম্বর থেকে এখন অব্দি আছে। আচ্ছা, কোথায় পোস্টিং? ধর্মতলা, মানে আয়কর ভবনে, আচ্ছা, হেডকোয়ার্টার। আর বাড়ি হচ্ছে তাহলে হুগলি? শ্রীরামপুর, হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা, ফার্স্ট প্রেফারেন্স এসিটিও কেন? ওয়াই এসিটিও? হ্যাঁ স্যার, প্রথমত আমি এখন যেহেতু ট্যাক্স ডিপার্টমেন্টে আছি, আমি এখান থেকে কিভাবে ট্যাক্স পরিচালনা করা হয়, তাছাড়া মাস অনুযায়ী ট্যাক্স সংক্রান্ত যে বিভিন্ন রেকর্ড সংরক্ষণ করে রাখা, তাছাড়া যে মানে আমাদের যে হায়ার অথরিটি আছে, তিনি যখন কোনো কাজ দেয়, আমরা সহকর্মীরা সেটা একটি দল হিসেবে কাজ করি, এবং যাতে করে কি সরকারের রাজস্ব সংগ্রহের যে পদ্ধতিটা আরো সিম্পলিফাই হয়ে যায়। এবং আমি মনে করি এটা আমার আমি যদি একজন ওই এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্যাক্স অফিসারের যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, তবে আমি কিছুটা হলেও সেটা গুরুত্ব সহকারে করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আর জয়েন্ট বিডিও সাধারণত আমরা যেটা জানি যে ডাব্লিউবিসিএস মানে বিডিও, জয়েন্ট বিডিও, এই পোস্টগুলোকেই আমরা জানি।
আর তো জয়েন্ট ভিডিও সাধারণত লোকে যেটা সবাই যেটা করে, জয়েন্ট ভিডিও ফার্স্ট প্রেফারেন্স, আপনার সেখানে এসিটিওটা বলছেন ফার্স্ট প্রেফারেন্স, তাহলে সেকেন্ড প্রেফারেন্স কি আছে? সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে জয়েন্ট ভিডিও আছে, থার্ড প্রেফারেন্স ল্যান্ড রেভিনিউ অফিসার। আচ্ছা, তাহলে জয়েন্ট ভিডিওকে আপনি সেকেন্ড প্রেফারেন্স কেন রাখছেন? কারণ আমরা সবসময় কি জানি, সিভিল সার্ভিস মানে পিপল ওরিয়েন্টেড সার্ভিস, তাই তো? হ্যাঁ। তো সেক্ষেত্রে জয়েন্ট ভিডিও একটা মানে সব থেকে বেশি মাস কানেকশনের সব থেকে বড় হচ্ছে জয়েন্ট ভিডিও, হ্যাঁ। প্রায়োরিটি দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আপনি জয়েন্ট ভিডিও ছেড়ে এসিটিও কে ফার্স্ট প্রেফারেন্স রাখছেন, এটা এমন নয় তো যে আপনি যেহেতু হুগলিতে থাকেন, কলকাতার আশেপাশে পোস্টিং হলে সুবিধা হবে? না স্যার, এরকম কোনো কারণ নেই। প্রথমত বললাম ট্যাক্সের সাথে যেহেতু যুক্ত আছে আমি, তাই এসিটিও প্রথম আর জয়েন্ট ভিডিও দ্বিতীয়তে রেখেছি। কারণ হচ্ছে এখানে মানুষের মানে সরকারি যে স্কিমগুলো হয় সেগুলো ইমপ্লিমেন্টেশনে এবং মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ সুবিধা থাকবে। আচ্ছা, মানুষের সাথে পৌঁছে দেওয়ার জন্য সুযোগ সুবিধা। আচ্ছা, জয়েন্ট ভিডিওর জায়গায় আপনি এসিটিওটা রাখছেন, ঠিক আছে। আচ্ছা, এসিটিওর ক্ষেত্রে আপনার প্রমোশনাল রেট কি কি আছে আপনি একটু বলুন, মানে এখান থেকে আপনি কি কি প্রমোশন পেতে পারেন? স্যার প্রথমে কমিশনার কমিশনার ট্যাক্স অফিসার, তারপরে কমিশনার ট্যাক্স অফিসার ঠিক কি? আপনি একটু ভালো করে একটু হিসেব করুন, ভেবে বলুন। স্যার এসিটিওর স্যার এইটা আচ্ছা, এসিটিওর ফুল ফর্ম কি আছে? অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। ওকে, তো সেক্ষেত্রে এর ওপরের পোস্ট কি? স্যার আমি এটাই জানি, হয়তো ভুল হতে পারে, কমিশনার ট্যাক্স অফিসার। আচ্ছা, এটা আপনি একটু ভালো করে দেখে নেবেন, এটা আপনার একটু জানা দরকার আছে খুব ভালো করে। আপনি যেটাকে ফার্স্ট প্রেফারেন্স রাখছেন তার ডিটেলস না জেনে আপনি একটা ইন্টারভিউতে যাবেন, দিচ্ছেন, তো সেক্ষেত্রে একটু জেনে নেবেন ভালো করে সার্ভিসটা সম্পর্কে। আর আপনার গ্র্যাজুয়েশন সাবজেক্ট কি আছে? জিওগ্রাফি। আচ্ছা, জিওগ্রাফি সাবজেক্টটা আপনার যদি গ্র্যাজুয়েশন আছে, জিওগ্রাফি সায়েন্স না আর্টস? স্যার যদি আমি বিশ্ববিদ্যালয়গুলোর দিক থেকে বলতে যাই, তাহলে সেখানে যদি জিওগ্রাফির সাথে আমি কোনো বিজ্ঞান বিষয় পাস সাবজেক্ট হিসেবে নিই, যেরকম অঙ্ক বা স্ট্যাট অথবা ইকোনমিক্স, সেক্ষেত্রে ডিগ্রিটি বিএসসি দেওয়া হয়। আর যদি সেগুলো আচ্ছা না নেওয়া হয় তাহলে সেগুলো মানে আহ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএ ডিগ্রিটাই দিয়ে থাকে। আচ্ছা, মানে এর কোনো পার্টিকুলার ক্রাইটেরিয়া নেই যে ওটাকে বিএসসি বা বিএ কেন বলা হচ্ছে, এর কোনো পার্টিকুলার ক্রাইটেরিয়া নেই আপনি বলছেন? না স্যার। আচ্ছা, মানে যদি ওর সাথে আপনার বাকি যে পাঁচ সাবজেক্ট গুলো যেগুলো আর কি থাকে, সাবসিডিয়ারি সাবজেক্ট যেগুলোকে বলা হয়, সেটা যদি সায়েন্সের কিছু হয়ে থাকে তাহলে আপনি বলছেন সেক্ষেত্রে এটা বিএসসি হ্যাঁ। হবে। হ্যাঁ। আচ্ছা, জিওগ্রাফির সাথে সায়েন্সের কোনো যোগ আছে, লিঙ্ক আছে? হ্যাঁ স্যার আছে। কোথায়? স্যার প্রথমত জিওগ্রাফিতে আমাদের প্র্যাকটিক্যালও করতে হয়। সেখানে হচ্ছে A6 পিরামিড, পাই চার্ট, তাছাড়া হচ্ছে বার ডায়াগ্রাম, স্ট্যাটিস্টিক্স আছে। যেখানে আমরা যেখানে আমরা করে থাকি মিন মিডিয়ান মোড, গণিতেও যেটা আমরা করে থাকি মানে করেছিলাম সেটা অন্তর্ভুক্ত আছে। তাছাড়া এখানে জিআইএস আমাদের পড়তে হয়েছিল, যেটা জিওগ্রাফিক ইনফরমেশন Right. সিস্টেম, সেটি। আমি এটাই জানতে চাইছিলাম যে ওয়েদারের ক্ষেত্রে জিওগ্রাফি অ্যাজ আ সায়েন্স হিসাবে কাজ করে, হ্যাঁ ওয়েদার স্যার। এই ক্ষেত্রে, তাই ওয়েদার। তো ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো সেক্ষেত্রে এই জায়গাটা আপনার একটা ইম্পর্টেন্ট জায়গা, যার জন্য এটাকে বিএসসি তে এত বেশি ইন্টিগ্রেট করা হয় কিছু কিছু, যেমন হ্যাঁ। বলতে পার মানে রিসেন্টলি যেমন যতদূর শুনেছি যে দু একটা কলকাতারই নাম মানে কয়েকটা বিশ্ববিদ্যালয় এটা সায়েন্স হিসাবে ইনক্লুড করা আছে, হ্যাঁ। কারণ কিছু পার্টিকুলার সাবজেক্ট গুলো সায়েন্সের মধ্যে পড়ে বলে। ঠিক আছে। আর উম, আপনি তাহলে 2019-এ গ্রাজুয়েশন করেছেন, হ্যাঁ স্যার। তাহলে প্রথম থেকেই কি আপনি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন নাকি আহ পরবর্তীকালে চেঞ্জ হয়েছে? না স্যার, 2019-এর মানে আমি বইপত্র থেকে শুরু করে স্ট্র্যাটেজি সব ডাব্লিউবিসিএস মেন্স কেন্দ্রিকই ছিল। তারপর আচ্ছা প্রিলিমস যখন পরীক্ষা হতো তার এক মাস আগে আমি একটু ওই রিজনিং, তারপর হচ্ছে ইংলিশ অবজেক্টিভ এগুলোর দিকে জোর দিতাম। আচ্ছা, তো ডাব্লিউবিসিএস টা কেন, মানে ডাব্লিউবিসিএস এর কোনো কারণ আছে?
পার্টিকুলারলি নিশ্চয়ই। স্যার প্রথমত এটা ডাইভার্সিফাইং জব, আর এখানে গ্রাসরুট লেভেলে মানুষের সাথে থেকে কাজ করা যায়। আর যদি তৃতীয়ত বলে থাকি তাহলে ছোটবেলায় আমি এত বুঝতাম না এই চাকরি সম্বন্ধে। তো তখন আমি দেখেছি আমার আত্মীয় স্বজন বা আমার পরিবার বা প্রতিবেশী বয়স্ক কিছু মানুষজন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। তারা এলিজেবল সেটি মানে পাওয়ার, কিন্তু হয়তো হুম, বার্ধক্য ভাতা পাচ্ছে না। বয়স্ক মানুষকে সেই ঝড় বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়াতে হচ্ছে, বারবার ফিরে আসতে হচ্ছে। তো এগুলো হচ্ছে যদি আমি উম, যুক্ত থাকি তাহলে কিছুটা আমার তৃপ্তি আসবে। মানে আপনি বলতে চাইছেন বিভিন্ন প্রকল্পের পরিষেবাগুলো থেকে যে মানুষ বঞ্চিত হচ্ছে সেইটা দেখার জন্য আপনি অ্যাজ আ সিভিল সার্ভেন্ট চাইছেন যে জয়েন করতে। হ্যাঁ স্যার, ও, যেটা গুড। অন্য প্রাইভেট এন্টারপ্রাইজ বা পাবলিক এন্টারপ্রাইজে থেকে সম্ভব নয়। সম্ভব হবে না, ঠিক ঠিক ঠিকই বলেছেন। তাহলে আমার তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে আপনি যেটাকে ফার্স্ট প্রেফারেন্স রাখছেন সেখানে তো এই জায়গাটা হওয়ার চান্স কম, রাদার দেন আপনার যেটা সেকেন্ড প্রেফারেন্স জয়েন্ট বিডিও, সে তো বেশি করে এটাতে জোর দেয়। তাদের কাজই হচ্ছে প্রকল্পগুলোকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়া যাতে তারা সঠিকভাবে পরিষেবাটা পায়। হ্যাঁ স্যার, এখন যেহেতু আমি 1.5 বছর ধরে একটু ইনকাম ট্যাক্সে আছি, সেই জন্য এসিটিওটাকে আমি ফার্স্টে রেখেছি। দ্বিতীয় হচ্ছে জয়েন্ট বিডিও। আচ্ছা, বুঝতে পেরেছি, সেক্ষেত্রে আপনি রেখেছেন। আচ্ছা, ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স তো উনি জিজ্ঞেস করলেন, স্যার তো জিজ্ঞেস করলেনই। আহ তো আপনি বলতে পারবেন যে ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে কতগুলো কি ট্যাক্স আছে, টোটাল কতগুলো ট্যাক্সেড আছে? কি কি ট্যাক্স আছে? হ্যাঁ, টোটাল কতগুলো ট্যাক্সেড বর্তমানে রয়েছে ইনডিরেক্ট ট্যাক্সের আন্ডারে? স্যার নাম্বারটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু নামগুলো কিছু কিছু বলতে পারবো। আচ্ছা, টোটাল বলুন, বলুন কয়েকটা শুনবে, বলুন। এক্সাইজ ডিউটি, জিএসটি, হুম, এন্টারটেনমেন্ট ট্যাক্স, হুম, অক্ট্রয় ট্যাক্স, হুম, কাস্টম ডিউটি, হুম, এন্ট্রি ট্যাক্স। হুম। স্যার এগুলোই। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে ভ্যাট বা সেল ট্যাক্স তো খুব ইম্পর্টেন্ট দুটো ট্যাক্স। আপনি যে ডিরেক্টরেটে কাজ করছেন তার মাদার অফিস যেটা সে বেলেঘাটা, সেটা তো হেড অফিস বেলেঘাটা, তাই তো? হ্যাঁ, যেটার এসিপি জন্য আপনি চেষ্টা হ্যাঁ, করছেন। হ্যাঁ, বেলেঘাটা। তো ওটাকে বলাই হয় সেল ট্যাক্স বিল্ডিং। তো যাই হোক, তো সেই সেল ট্যাক্সের নাম নিচ্ছেন না বা ভ্যাটের নাম নিচ্ছেন না, তার কারণটা কি আছে, কি কিছু পার্টিকুলার? সরি স্যার, সেলস ট্যাক্স, ইয়েস স্যার, সেলস ইয়েস, ট্যাক্স অ্যান্ড ভ্যাট। আর ভ্যাট আছে তো? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, কিসের উপরে নেওয়া হচ্ছে এখন সেল ট্যাক্স বা ভ্যাট? জিএসটি তো জানিনি, বুঝতেই পারছি যা কি কি উপর নেওয়া হচ্ছে, কিন্তু সেল ট্যাক্স বা ভ্যাট বর্তমানে কিসের কিসের উপর নেওয়া হচ্ছে? ভ্যাট পেট্রোলিয়াম, পেট্রোল অ্যান্ড পেট্রোলিয়াম গুডস এর ওপর নেওয়া হয়ে থাকে। আচ্ছা, আর সেল ট্যাক্স? সেলস ট্যাক্স টোটালি আন্ডার স্টেট গভর্নমেন্ট, নট সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু আমি যতদূর জানি আহ যে সেল ট্যাক্স সেন্টারেরও আছে, একটু জেনে নেবেন। ওকে স্যার। সেল ট্যাক্স স্টেটে কি কি আছে, সেন্টারে কি কি অ্যাপ্লাই হয়, ভ্যাট সেন্টারে কি কি আছে, স্টেটে কি কি আছে, ঠিক আছে, এটা একটু জেনে নেবেন। ওকে আর স্যার। কতগুলো টোটাল ইনডিরেক্ট ট্যাক্স আছে, কারণ আপনার ফার্স্ট প্রেফারেন্স যেটা সেটা আপনি ভালো করে অবশ্যই মাথায় রাখবেন। কতগুলো ইনডিরেক্ট ট্যাক্স আছে এগুলো মাথায় রাখবেন, সংখ্যাটা একটু মাথায় রাখবেন, কি কি হয়। অনেক মেজর মেজর এই যে সেল ট্যাক্স ভ্যাট, এগুলো মেজর ট্যাক্স, এগুলো আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন, এটা যেন না হয়। সবসময় মেজর ট্যাক্স গুলো রাখবেন। আচ্ছা, সব থেকে বেশি ইনডিরেক্ট ট্যাক্স কোত্থেকে আসে? সেলস ট্যাক্স থেকে। আপনি শিওর? হ্যাঁ স্যার, শিওর এটা রাজ্য ইন্টারভিউ, সরকারের সেলস ট্যাক্স থেকে আসে। আচ্ছা, ইন্টারভিউতে কোনো জিনিস একদম সঠিক না জেনে যাওয়াটা ঠিক না। as if আমি বলে যাচ্ছি কারণ আপনাদের সময়টা কম। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের লাস্ট আপনি যদি রাজ্য বাজেট দেখেন, বাজেট দেখেছেন? হ্যাঁ আচ্ছা, স্টেট বাজেট টোটাল কত? স্যার, সরি স্যার, স্টেট
আহ হ্যাঁ, টোটাল জিডিপি কত, স্টেট জিডিপি 2025-26 স্টেট জিডিপি জিডিপি ওয়েস্ট বেঙ্গলের কত টোটাল? 4.4%। আমি অ্যামাউন্টটা জানতে চাইছি কত। সাপোজ 17 লাখ crore, 18 লাখ, 18 19 lakh লাখ crore। crore 18 lakh crore। শিওর নাকি 20 লাখ crore মতন? একটু দেখবেন ওটা আপনি। আচ্ছা। আন্দাজে কিছু বলবেন না, যেটা জানেন সেটা বলবেন, টু দি পয়েন্ট থাকবেন, না জানলে বলবেন সরি স্যার আমার জানা নেই। সুতরাং যেটা জানেন সেইটুখানি, না জানলে কোনো অসুবিধা নেই, আপনি নাও জানতে পারেন, সবাইকে হয়তো কেউ জানে না। এক, আর ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি বলছেন সেল ট্যাক্সটা ম্যাক্সিমাম, তাই তো? উম, হ্যাঁ স্যার, তবে শিওর জানা নেই, আমি এটাই ওকে, দেখে। ঠিক আছে, আমার তাহলে আপনি পাস করছি, পরে স্যার নিচ্ছেন, আমি পরে আসছি। কালিন্দ স্যার। কেয়া, তাই তো নাম? হ্যাঁ স্যার। মানে কি? স্যার, কেয়া একটি ফুলের নাম, এবং এই ফুল গাছটি সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায়, লবণাক্ত জমিতে। এছাড়া আর এর কোনো মানে আছে, আবিধানিক মানে? আপনার না, নামের আর কোনো আবিধানিক মানে আছে কি? না স্যার, আমি এই ফুলের নামটাই জানি। ফুলের নামটাই জানেন? ঠিক আছে, একটু দেখে নেবেন যাওয়ার আগে। ওকে ঠিক স্যার। আছে। আচ্ছা, আপনি বললেন জিওগ্রাফি স্টুডেন্ট আপনি, তাই তো? হ্যাঁ স্যার। জিওগ্রাফি স্টুডেন্ট তো এই মুহূর্তে ইনকাম ট্যাক্সে আছেন, মাল্টিটাস্কিং এতে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এতদিন মোটামুটি আপনি বছর দেড়েক চাকরি করছেন ইনকাম ট্যাক্সে। হ্যাঁ। তো আপনি জিওগ্রাফি থেকে, জিওগ্রাফি স্টুডেন্ট মাল্টিটাস্কিং, মতলব আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করছেন, তো সেখান থেকে এখন ডাব্লিউবিসিএস এ আসতে চাইছেন, মানে পাবলিক সার্ভিসে। তো আপনার সাবজেক্ট, সেটা আপনাকে এতদিনে এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনি 1.5 বছরের অভিজ্ঞতায় আপনার সাবজেক্ট আপনাকে কোনোভাবে, মানে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবেন, কোনো রকম ভাবে এখনো পর্যন্ত আপনি কোনো সাহায্য পেয়েছেন, বা আপনার মনে হয়েছিল যে হ্যাঁ এই জায়গাটা আপনি ইউটিলাইজ করতে পারতেন কিন্তু হয়তো পেরে ওঠেননি? আর অনেক সময় হয় আমরা ডেজিগনেশনের জন্য যে হ্যাঁ আমি হয়তো এর আপার ডেজিগনেশনে থাকলে হয়তো পারতাম, আমার কাছে হয়তো সেই ডেজিগনেশনে, সেই জায়গাটা আমি যখন পৌঁছাবো হয়তো পারবো, মানে ইনকাম ট্যাক্সে আছেন এই মুহূর্তে আমি বলছি। আচ্ছা। আমার কোশ্চেনটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। প্রথমত স্যার, জিওগ্রাফি থেকে সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এখন যেখানে চাকরি করছি তার সাথে কোনো সম্পর্কই নেই, বা এর সাথে পরবর্তীকালে যুক্ত থাকলেও পাবো না। আর কিন্তু আমার যে পাস সাবজেক্ট ছিল ইকোনমিক্স, সেখানে ইন্টার্ন ইকোনমি বা ম্যাক্রো ইকোনমি সম্বন্ধে যে ধারণা পেয়েছিলাম, সেইটা আমি এখানে কিছুটা হলেও বুঝতে পারি। ভেরি গুড। আচ্ছা, তো আপনার ফার্স্ট প্রিফারেন্স বললেন এসিটিও, দেন আপনার ভিডিও, জয়েন্ট ভিডিও আর কি। জয়েন্ট ভিডিও, হ্যাঁ স্যার। তো ঠিক একই প্রশ্ন যদি আমি এখানে আপনার এসিটিওর কথা, জয়েন্ট ভিডিওতে গেলে আপনি এখানে পাবলিক সার্ভিসে আপনার জিওগ্রাফিক্যাল নলেজ, মানে যে আপনার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটাকে আপনি কাজ ইউটিলাইজ করতে পারবেন অবশ্যই। আম, আপনি মানে কমার্শিয়াল ট্যাক্সে যে আসছেন সেখানে আপনি কিভাবে ইউটিলাইজ করতে পারবেন? আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, কোনো স্কোপ আছে? না স্যার, একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু 1.5 বছর এই আয়কর বিভাগে থেকে ট্যাক্স সংক্রান্ত কিছু জিনিস শিখতে পেরেছি, সেই জন্যই আমি এখন ফার্স্ট প্রেফারেন্স হিসেবে এসিটিও দিয়েছি। এই জন্যই ফার্স্ট প্রিফারেন্স হিসেবে আপনি এসিটিও হ্যাঁ স্যার। দিয়েছেন। মানে আপনার সাবজেক্টের কোনো রকম অভিজ্ঞতা বা কোনো রকম কিছু আপনি, মানে এসিটিওতে আপনি কোনো রকম ভাবে কাজে লাগাতে পারবেন না বলেই আপনার মনে হয়? না স্যার, হ্যাঁ। মানে সেই স্কোপটা কম। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এখন আমরা এবছর থেকে, মানে এই ফিনান্সিয়াল ইয়ার 2025-26 থেকে ওল্ড ট্যাক্স, আপনি যেহেতু ইনকাম ট্যাক্সে আছেন, একটা মানে ওল্ড ট্যাক্স রিজিম ছিল, একটা নতুন ট্যাক্স রিজিম, নিউ ট্যাক্স রিজিম যেটা আমরা বলছি, সেটা লাগু হয়েছে। তো আপনার হিসেবে, মানে আপনি এই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, তো আপনার কোনো বিশ্লেষণ আছে, মানে দুটো ট্যাক্সের ক্ষেত্রে, মানে বিইং একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, স্যালারিড পার্সন, আপনার কি বিশ্লেষণ?
নতুন যে ট্যাক্স রেজিমটা সরকার লাগু করেছে, আপনার বিশ্লেষণ কি? আপনার জায়গায় দাঁড়িয়ে বলুন। আমার কোশ্চেনটা কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার হয়েছে, তবে স্যার এই বিষয়ে আমি নিজের থেকে কোনো বিশ্লেষণ দিতে পারবো না, মানে এই বিষয়ে আমি অত ভাবিনি। এই বিষয়ে ভাবনা, আপনি যে ডিপার্টমেন্টে আছেন তো সেই ডিপার্টমেন্ট থেকেই তো এটা লাগু করা হয়েছে। আমরা যারা হ্যাঁ। আর কি ট্যাক্স পে করছি, ট্যাক্স পেয়ার, তো আপনাদের থেকে তো একটা কমেন্ট আমরা আশা করতেই পারি না, বা বিশ্লেষণ আশা করতেই পারি। সে আপনি ভাবেননি, ঠিক আছে, ওকে, ভেরি গুড, ঠিক আছে, অসুবিধা নেই। এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন, আপনার এই প্রশ্নের সম্মুখীন হতে পারে, ঠিক আছে, 1 নম্বর। আচ্ছা, আর আপনি থাকেন শ্রীরামপুর, হুগলি, হ্যাঁ স্যার। হুগলি ডিস্ট্রিক্ট। তো হ্যাঁ স্যার। আপনার নেইবারিং ডিস্ট্রিক্ট কি কি আছে? হ্যাঁ স্যার, হুগলি ডিস্ট্রিক্টের নর্দার্ন সাইডে আছে পূর্ব বর্ধমান, আর নর্থ ইস্টে আছে নদিয়া, ইস্টার্ন সাইডে আছে উত্তর চব্বিশ পরগনা, সাউদার্ন সাইডে আছে হাওড়া, আর নর্থ ওয়েস্টে আছে আম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর সাউথ ওয়েস্টার্নে আছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। তো সবচেয়ে বেশি আপনার বর্ডার, মানে নেইবারিং বর্ডার যে ডিস্ট্রিক্ট, সেটা কোন ডিস্ট্রিক্ট শেয়ার করছে হুগলি ডিস্ট্রিক্টের সাথে? স্যার কোন পূর্ব ডিস্ট্রিক্ট? বর্ধমান। শিওর? হ্যাঁ স্যার, আমি ঠিক সংখ্যাটা পড়িনি, কিন্তু ম্যাপটা আমার মাথায় আছে, তো পূর্ব বর্ধমান। এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন, যেহেতু আপনি জিওগ্রাফি স্টুডেন্ট। এই জায়গাগুলো থেকে হয়তো আপনাকে একটু প্রশ্নের সম্মুখীন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর আপনি 2000, আমি এখানে দেখতে পাচ্ছি 2019-এ আপনি গ্রাজুয়েশন পাস করেছেন বললেন তো? হ্যাঁ স্যার। 2019-এ গ্রাজুয়েশন পাস, আপনি যে চাকরিটা করছেন 2021 সালে দু হাজার নোটিফিকেশন? বাইশে, আর 2023-এর ডিসেম্বরে জয়েনিং হয়েছে। 2023-এর ডিসেম্বরে জয়েনিং হয়েছে, আর আপনি এটা 2022-এর ডব্লিউবিসিএস এর, মানে আপনার কোথাও মানে সেই মানে সেভাবে সময় কোথাও নষ্ট হয়নি আর কি। তো সুতরাং সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার আপনার কোনো রকম কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনার উম, কোনো রকম অসুবিধা আশা করি হবে না এরকম কোনো প্রশ্নের, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এবার আমি হাফিজুল। হ্যাঁ, ঠিক আছে। কেয়া, আপনার কাছে আমার কতগুলো কোশ্চেন করতেই হবে, যেহেতু আপনি হুগলি ডিস্ট্রিক্টে থাকেন। হুগলি ডিস্ট্রিক্টে ইউরোপিয়ানরা বিভিন্ন জায়গায় সেটেলমেন্ট তৈরি করেছিল। তো কোন কোন জায়গাতে কোন কোন ইউরোপিয়ানরা সেটেলমেন্ট তৈরি করেছিল? স্যার, প্রথমত ডাচেরা হুগলি জেলার চুঁচুড়াতে তাদের ঘাঁটি ছিল। দ্বিতীয়ত ড্যানিশ বা ডেনমার্কের অধিবাসীরা আমাদের শ্রীরামপুরে তাদের ঘাঁটি ছিল, এবং তারা পরবর্তীকালে 1845-এ সেটা ব্রিটিশ সরকারের কাছে বিক্রি করে দেয়। তৃতীয়ত চন্দননগরে ফ্রেঞ্চ ফ্রান্সের ঘাঁটি ছিল। আর আহ, পর্তুগিজ পর্তুগিজরা উম, হুগলি নদীর বা হুগলি জেলাতে হুগলি নদীর ধারে তাদের উপনিবেশ, মানে তাদের ট্রেডিং পোস্টটা গঠন করেছিল। এই নদী তো অনেক বড়, মানে কোন জায়গাতে? হুগলিতে ট্রেডিং পোস্ট, বাণিজ্য ঘাঁটি। আর স্যার, ব্রিটিশ ইন্ডিয়া আম, হুগলি জেলাতেই করেছিল। আচ্ছা, হুগলিতে ব্যান্ডেল চার্চ আছে, তাই তো? ব্যান্ডেল চার্চ কবে তৈরি হয়? ওল্ড ব্যান্ডেল চার্চ কারা তৈরি করে? স্যার পর্তুগিজরা। কত সালে? কখনো ব্যান্ডেল চার্চে ঘুরতে গেছো, বেড়াতে গেছো? হ্যাঁ স্যার, গেছিলাম। লেখা আছে একটা ফলকে, পরিষ্কার করে কি লেখা আছে, কবে তৈরি হয়েছিল? 1599। ভেরি গুড, 1599। তো এই ওল্ড ব্যান্ডেল চার্চ ওয়াজ ডেমোলিশড বাই সামওয়ান। তো কেন ডেমোলিশড হয়েছিল? কে ডেমোলিশ করেছিলেন? স্যার এই আমার জানা নেই। জানা নেই।
শাহজাহানকে চেনো? হ্যাঁ স্যার। মুঘল সম্রাট শাহজাহানের সাথে জড়িত এই ঘটনা। 1631 যখন আহ, হুগলি থেকে কাশিম বাজার কুঠি। মুর্শিদাবাদে অবস্থিত। কাসিম খান। কাশিম খান কাসিম হুগলি থেকে ওনাকে তাড়িয়ে দেন এরকম। তাড়িয়ে দিয়েছিল কারণ 1532 অ্যারাউন্ড এরকম। 1632 1632। হ্যাঁ শাহজাহানের সময়। কারণ শাহজাহানের যে ওয়াইফ ছিল, অর্থাৎ যার নামে তাজমহল, মমতাজ মেহেল, তার দুই দাসীকে তারা নিয়ে গেছিল, আরো কিছু ঘটনা ছিল। যাই হোক, পরের পয়েন্ট হচ্ছে তোমাদের ওখানে একটা ইমামবাড়া আছে। হ্যাঁ স্যার, হুগলি ইমামবাড়া। এই ইমামবাড়া কে তৈরি করেছে? স্যার এটি আমি এটি পড়া হয়নি স্যার। আচ্ছা, তোমাদের হুগলিতে একজন বিখ্যাত সাহিত্যিকের জন্মস্থান। আহ তিনি বাংলার কথাশিল্পী। কার কথা বলছি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। স্থান? হুগলি দেবানন্দপুর গ্রামে। ওকে। তুমি জিওগ্রাফির স্টুডেন্ট। আচ্ছা, অপারেশন সিঁদুর কি? স্যার অপারেশন সিন্দুর হচ্ছে পহেলগাম আক্রমণের পর ভারত সরকার পাকিস্তানে যে সামরিক ঘাঁটি আছে, যেটা ভারত পাকিস্তান বর্ডারে 9টি, সেই সামরিক ঘাঁটিগুলোকে দমন করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক নিয়েছিলেন। সেই মহড়াটার নাম অপারেশন সিন্ধুর। ওকে, অপারেশন সিন্দুর যে সময় হচ্ছিল তার জাস্ট আগেই বা সাইমালটেনাসলি বলতে পারি, ভারত সরকার একটি চুক্তি বাতিল করে দিয়েছিল পাকিস্তানের সাথে। কোন চুক্তি? ইন্দাস ওয়াটার ট্রিটি 1960। ইন্দাস ওয়াটার ট্রিটি 1960। ট্রিটিটা সম্পর্কে একটু বলো তো। স্যার এখানে সিন্ধু নদীর যে 5টি উপনদী আছে, এবং এই 5টি উপনদীর সমেত সিন্ধু নদীও ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইন্দাস ওয়াটার ট্রিটি 1960 এই চুক্তি অনুযায়ী ইন্দাস, ঝিলাম আর চেনাব, এই 3টি নদীর 80% ইউজ করতে পারবে পাকিস্তান, আর রিমেনিং হচ্ছে বিয়াস, সতলুজ এন্ড রবি নদীর 80% ইউজ করতে পারবে ভারতবর্ষ। আর বাকি ওয়েস্টার্ন রিভার্সের যে 20% ইউজ করতে পারবে ভারতবর্ষ, সেটা নন কনজামশন ইউজ, লাইক হাইড্রো ইলেকট্রিসিটি। ওকে। আচ্ছা, এই যে ইন্দাস রিভার এবং তার পঞ্চনদ, মানে ইন্দাসের যে 5টা উপনদী পাকিস্তানের একটি জায়গায় গিয়ে মিলিত হয়েছে, মানে 5টি নদী তো একসাথে না, একসাথে গিয়ে একটা ফ্লো তৈরি করেছে যাকে আমরা পঞ্চনদ বলি। সেই মিলনস্থলের নাম কি? মিঠানকোট। আচ্ছা, তুমি যে নদীর আহ উপকূলে থাকো সেটি হুগলি নদী। হুগলি নদী কোন অংশটিকে বলা হয়? কতদূর বিস্তৃত অংশটিকে হুগলি নদী বলা হয়? স্যার নদিয়া জেলার নবদ্বীপ থেকে গঙ্গার মোহনা পর্যন্ত অংশটিকে হুগলি নদী বলা হয়। হুগলি নদী বলা হয়, তাই তো? আচ্ছা, হলদি কোন কোন নদীর মিলনে তৈরি হয়েছে? স্যার কেলেঘাই নদী আর কংসাবতী নদী। কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলনস্থলে তৈরি হয়েছে হলদি। ভেরি গুড। কানপুর গঙ্গার কোন তীরে অবস্থিত? বাম তীরে অবস্থিত স্যার। সরি, ডান তীরে। আচ্ছা স্যার। এগুলো খুব বেসিক কোশ্চেন। তুমি জিওগ্রাফি অনার্সের ছাত্রীও বটে। ওকে, আমাকে লাস্ট একটি কোশ্চেন বলো। আহ, সেটি হচ্ছে ইদানিং কালে পৃথিবীতে বিভিন্ন জিওপলিটিক্যাল সমস্যা চলছে এবং যার জন্য কতগুলো জায়গায় যুদ্ধ হচ্ছে, ঠিক আছে? ভারত
এরকম একটা ঝামেলায়, মানে ভারতের সাথে পাকিস্তানেরও এমন একটা ঝামেলা হবে, এমন একটা সিচুয়েশন ছিল। তো সেই সময় দেখা গেল ভারত পাকিস্তানের গন্ডগোলে পাকিস্তানের পক্ষ নিয়েছিল কতগুলো দেশ, যারা সরাসরি পাকিস্তানকে অ্যামুনিশন পাঠিয়ে সাপোর্ট করছিল। কোন কোন দেশ? স্যার চীন, হুম। ইরান, হুম। ইরান সাপোর্ট করছিল পাকিস্তানকে সরাসরি পাঠিয়ে, আচ্ছা হোক। আর স্যার আপাতত এগুলোই মনে পড়ছে আর মনে পড়ছে। চায়নার স্বার্থ হঠাৎ করে পাকিস্তানকে কেন সাপোর্ট করতে যাচ্ছে এভাবে? স্যার কারণ চীনের প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে ভারতবর্ষও পড়ে, আর সেখানে শত্রুর শত্রুকে মিত্র করা চীনের একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হতে পারে। আচ্ছা, একটা ইনিশিয়েটিভের কথা তুমি জানো আশা করি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই পার্টিকুলার পয়েন্টে পাকিস্তানের সাথে আহ, চাইনিজ সরকারের বন্ধুত্ব দরকার, এবং এখানে একটা এই পুরো বিষয়টা জড়িয়ে আছে। কিভাবে? সরি স্যার, আমি এটা ঠিক এক্সপ্লেন করতে পারবো না। স্যার, আপনাদের যদি কোনো রিমেনিং কোশ্চেন থাকে একটু করে নিন তারপর। আচ্ছা, আমি কটা র্যাপিড ফায়ার কোশ্চেন করবো একটু। আচ্ছা কিয়া, তোমাদের ডিস্ট্রিক্ট তো হুগলি, হ্যাঁ ওকে? তো হুগলি নামটা কোত্থেকে এসছে? স্যার, হুগলি নামটা প্রথমত হুগলি জেলাটি মানে হুগলি জেলার নাম এসছে হুগলি শহর থেকে, যেটা হুগলি নদীর পার্শ্ববর্তী তীরেই অবস্থিত। আর দ্বিতীয়ত এটি যেহেতু বর্ধমানের অংশ, হুগলি ডিস্ট্রিক্ট, যেটি আমি এনশিয়েন্ট, মানে আমি মানে হুগলি নামটা এসছে কোত্থেকে, টার্মটা এসছে কোত্থেকে সেটা জানতে চাইছি। স্যার হোগলা থেকে। রাইট, আমি এটুকুনি জানার ছিল, ঠিক আছে। আচ্ছা, হুগলির এরিয়া কত? স্যার হুগলি এরিয়া হচ্ছে 3149 বর্গ কিলোমিটার। লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল? সাউথ 24 পরগনা। আচ্ছা, ফার্টিলিটি রেট অফ ওয়েস্ট বেঙ্গল? স্যার এইটা বলতে পারবো না। আচ্ছা, জেনে নেবে। ইন্ডিয়ার ফার্টিলিটি রেট? সরি স্যার। ইন্ডিয়ার ফার্টিলিটি রেট অফ ইন্ডিয়া? স্যার এটাও জানা নেই আমার। আচ্ছা, পপুলেশন গ্রোথ লোয়েস্ট কোন ডিস্ট্রিক্টে? সাউথ দিনাজপুর। শিওর? আমি পপুলেশন গ্রোথ রেট বলেছি, সব থেকে কোথায় কম, কোথায়? না স্যার, এটা জানি না। ওকে। আচ্ছা, এটা কলকাতার পপুলেশন গ্রোথ রেট নেগেটিভ, এটা কি জানতেন আপনি? হ্যাঁ স্যার, পড়েছিলাম -1.72%। রাইট, এরকমই কাছাকাছি। কেন বলতে পারবেন? স্যার প্রথমত কলকাতা জেলাতেই নারী শিক্ষার হার সব থেকে বেশি। দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল ফেসিলিটি। কলকাতা জেলাতে নারী শিক্ষার হার সব থেকে বেশি। হ্যাঁ, আর আচ্ছা, মেডিকেল ফেসিলিটি তারপর? যার জন্য, হ্যাঁ, যার জন্য যেটা ম্যাটার্নাল অ্যান্ড মর্টালিটি রেট এই জেলাতে কম। আমি পপুলেশন গ্রোথ রেট জানতে চাইছি, কেন নেগেটিভ কলকাতায়? স্যার প্রথমত বললাম নারী শিক্ষার অগ্রগতি, আর দ্বিতীয়ত আচ্ছা। হচ্ছে চিকিৎসা সুব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কারণ জানা নেই, তাই তো? ওকে। আচ্ছা, আপনাদের কতগুলো সাব ডিভিশন আছে হুগলিতে? স্যার হুগলিতে 4টি সাব ডিভিশন আছে। কি কি? শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর, আরামবাগ। হুগলি কতগুলো ডিস্ট্রিক্টের সাথে বর্ডার শেয়ার করছে, টোটাল নাম্বার? টোটাল নাম্বার 6টি। শিওর? স্যার পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া।
কলকাতা নেই তো আশেপাশে? না স্যার, হুগলি জেলার সাথে নেই। ওকে, ঠিক আছে। আর যেটা হচ্ছে, আপনি পঞ্চায়েতের রাজ জানেন তো? হ্যাঁ স্যার, জানি। আচ্ছা, লাস্ট পঞ্চায়েত ইলেকশন হয়েছিল কত সালে জানেন? 2023 সালে। 2023-এ? আচ্ছা, কত আচ্ছা নম্বর পঞ্চায়েত ইলেকশন ছিল? স্যার, এইটা বলতে পারবো না। আচ্ছা, টোটাল পঞ্চায়েতি রাজের স্ট্রাকচারটা একটু বলুন। 3 টায়ার বলা হয় তাই তো? হ্যাঁ 3টে স্যার, টায়ার বলুন। হ্যাঁ স্যার। প্রথমে আছে জেলা পরিষদ। হুম, মধ্যভাগে আছে পঞ্চায়েত সমিতি বা ব্লক সমিতি। আর নিচে হুম। আছে ভিলেজ পঞ্চায়েত অথবা গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, জেলা পরিষদ আছে কতগুলো স্টেটে, এই কতগুলো ডিস্ট্রিক্টে, সরি, জেলা পরিষদ আছে কতগুলো ডিস্ট্রিক্টে? স্যার, এইটা জানা নেই। জেলা পরিষদ নেই কতগুলো ডিস্ট্রিক্টে বলতে পারবে? স্যার, জেলা পরিষদ তো স্যার সব জেলাতেই আছে। শিওর? না স্যার, আমি ক্লিয়ার নয় আমি। দার্জিলিং, কালিম্পং এগুলোতে নেই। আচ্ছা, আরেকটা জায়গাতেও নেই, সেটা আপনি দেখে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজে জেলা পরিষদ যেটা, তার সভাধিপতি বলে একজন হন তাই তো? উনি হচ্ছেন পলিটিক্যাল হেড। এক্সিকিউটিভ হেড কে? সাব ডিভিশনাল অফিসার। শিওর? সরি স্যার, কোয়েশ্চেনটা একবার বলবেন? হ্যাঁ, বলছি জেলা পরিষদের এক্সিকিউটিভ হেড কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা, আর পঞ্চায়েত সমিতিতে? পঞ্চায়েত সমিতির প্রধান। এক্সিকিউটিভ হেড? আচ্ছা, পঞ্চায়েত সমিতি কত সালে এসেছিল বলতে পারবেন ওয়েস্ট বেঙ্গলে? লিগাল অ্যাক্টটা কত সালে হয়েছিল? 1973 সালে। কে এই পঞ্চায়েত ইলেকশনটাকে কন্ডাক্ট করে? স্টেট গভর্নমেন্ট, মানে স্টেট স্টেট গভর্নমেন্ট। স্টেট ইলেকশন কমিশনার। বর্তমান কে আছেন? রাজীব সিনহা। শ্রী ওকে, রাজীব সিনহা। ওকে, শ্রী রাজীব সিনহা। আচ্ছা, আপনাদের ডিস্ট্রিক্টে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে? হ্যাঁ স্যার, আছে। নাম? স্যার, নামটা মনে নেই, আছে। স্যার, আছে, নামটা মনে পড়ছে না আমার। বলুন বলুন, মনে করে বলুন। ব্যান্ডেল, রাইট? হ্যাঁ স্যার, ব্যান্ডেল। কত সাল, পাওয়ার কত বলতে পারবেন? না স্যার। ক্যাপাসিটি? না স্যার, ওটা বলতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে ওল্ডেস্ট, সুতরাং এটা জেনে রাখবেন ভালো করে, এটা আপনার জন্য একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর বলুন তো, আপনি মোটামুটি আহ, আচ্ছা, নর্থে মানে আপনি ও আপনার নর্থ তো মানে নর্থ বেঙ্গলে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, একটা করে ব্লক বলতে পারবেন? কোচবিহারে দিনহাটা। হুম, দার্জিলিং এ মংপু। রংপুর। আচ্ছা, আপনি বলুন, আপনাদের হুগলিতে কোনো জুলজিক্যাল পার্ক আছে? না স্যার। ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে কতগুলো আছে টোটাল? 6টি আছে পশ্চিমবঙ্গে। টোটাল ইন্ডিয়াতে কতটা আছে এখন বর্তমানে?
স্যার অ্যাপ্রক্স 108টি। আমার সুন্দরবন ছাড়াও আর কোনো ন্যাশনাল পার্ক আছে সাউথ বেঙ্গলে? না স্যার। সুন্দরবন ছাড়া আর কিছু নেই, তাই তো? না স্যার। আচ্ছা, টোটাল কতগুলো স্টেট হাইওয়ে আছে? স্যার হুগলি জেলাতে? না, আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। টোটাল কতগুলো স্টেট হাইওয়ে আছে আপনাদের ডিস্ট্রিক্টের উপর থেকে? কটা গেছে? হুগলি জেলার মধ্য দিয়ে স্টেট হাইওয়েস আছে SH13 অ্যান্ড SH15। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার থাকলো। এবার স্যার, হাফিজুল স্যার, ঠিক আছে। কালিন্দ স্যার, আপনার যদি রিমাইন্ড কোশ্চেন। স্যার আনমিউট করুন প্লিজ। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কেয়া, একটা সময় এশিয়ার সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এই হুগলি জেলায় ছিল, আপনার কি জানা আছে সেটার নাম, বা আপনি জানেন সেই সম্বন্ধে কিছু? এশিয়ার বলছি কিন্তু, শুধু ভারতবর্ষের নয়। বা শ্রীরামপুর কোথায়? ব্যাপটিস্ট মিশন। ইউনিভার্সিটি বলেছি, বিশ্ববিদ্যালয়। না স্যার, মনে পড়ছে না। মানে কোথাটা একটু দেখে নেবেন। আচ্ছা, কিছুক্ষণ আগে হাফিজুল স্যারকে আপনি বললেন আপনার হুগলি ডিস্ট্রিক্ট হুগলি নদীর কোন কোন পাড়ে অবস্থিত, মানে কোন দিকে, ডান দিকে না বাম তীরে? ডান হুগলি তীরে না নদীর পশ্চিম তীরে অবস্থিত। পশ্চিম তীরে অবস্থিত? ভেরি গুড। আচ্ছা, আপনার এই হুগলি ডিস্ট্রিক্টের উপর দিয়ে আর কি কি নদী আছে মানে মেনলি আমরা যেগুলো জানি? প্রধান 4টি নদী আছে, তার মধ্যে প্রথমত হুগলি নদী, দ্বিতীয়ত দামোদর নদী, হলদি নদী আর রূপনারায়ণ নদী। আর কোনো শাখা নদী বা উপনদী? না স্যার, এই 4টিই জানি আমি। এই 4টি জানি, আরো কিছু শাখা নদী উপনদী আছে, একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা আমরা যে প্লেনে থাকি, যেমন ধরুন সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল, তো আপনার এই হুগলি ডিস্ট্রিক্টের মেন এর যে মানে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? স্যার এটি সমভূমি অঞ্চলের মধ্যেই পড়ে, দক্ষিণের সমভূমি অঞ্চল। দক্ষিণের সমভূমি অঞ্চল। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানকার আপনার একটু ভেজিটেশন সম্বন্ধে বলুন, মানে আমি এখানকার উদ্ভিদ কি ধরনের, কি বৃত্তান্ত একটু শুনি। হ্যাঁ স্যার, এখানে প্রধানত আহ পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যেরকম ময়েস্ট ডেসিডুয়াস, আম, অশ্বত্থ, শিমুল, পলাশ, বট গাছ নদী তীরবর্তী অঞ্চলে। মেনলি হুগলি বলতে আমরা তো মানে কৃষি প্রধান, কিছুটা কৃষি প্রধান জেলা পশ্চিমবঙ্গের। আহ এখানে শিল্পের দিক থেকে কোন রকম হ্যাঁ স্যার। আপনার ধারণা? হ্যাঁ স্যার, এখানে জুট চাষ ভালো হয়, আর তার উপর ভিত্তি করে গঙ্গা তীরবর্তী অনেক জুট শিল্প গড়ে উঠেছে। জুট সেই ছাড়া? জুট ছাড়া এখানে কাগজ শিল্প আছে, আহ আর ধান ধান উৎপাদন হয়ে থাকে। ইস্পাত আছে এখানে? স্যার হুগলি জেলাতে? হ্যাঁ হ্যাঁ, হুগলির কথাই বলছি আপনাকে। মানে ধান, আপনার আমি ধান, পাট বা কৃষিজ ছাড়া আর অন্যান্য শিল্পের মধ্যে বলছি, একদম জানা আছে কিছু?
স্যার শিল্পের মধ্যে এছাড়া আছে হিন্দুস্তান মোটরস, যেটি অ্যাম্বাসেডর কার তৈরি করে। আর রিষড়াতে আছে অ্যালকালি কেমিক্যালস শিল্প, কেমিক্যাল। আর রিষড়াতেই আছে জয়শ্রী টেক্সটাইল, যেটা আদিত্য বিড়লার নুভো কোম্পানি প্রতিষ্ঠা করেছিল। আর কিছু? তাছাড়া স্যার ডানকুনি কোল কমপ্লেক্স আছে, ইত্যাদি স্যার। সিমেন্ট শিল্প আছে এখানে? সিমেন্ট এখানে কোথাও ম্যানুফ্যাকচারিং হয় এই জেলায়? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না শিল্প। জনাই রোড জানেন? হ্যাঁ স্যার জানি। হুগলিতে পড়ে তো? হ্যাঁ, বেগম। সেখানে আছে, সেখানে কিছু আছে সিমেন্ট শিল্পের কিছু, কোনো ফ্যাক্টরি বা কিছু আছে, জানা আছে? স্যার জানা নেই, হয়তো আছে, আমি জেনে নেব। ওখানে আল্ট্রাটেকের ফ্যাক্টরি আছে, ঠিক আছে। সিমেন্ট শিল্প ওখানে মানে এখন খুব, মানে বিগত লাস্ট মানে 10 বছর, হ্যাঁ, এটা একটু দেখে রাখবেন শিল্পের এই জায়গাটা, আচ্ছা স্যার। ঠিক আছে। ঠিক আছে হাফিজুল। হ্যাঁ, লাস্ট কোশ্চেন করব, তারপরে আসছি। আপনি বললেন যে হুগলি রিভারের দুই তীরে, মানে হুগলি রিভারের তীরে আপনাদের, মানে আমাদের জুট শিল্প আছে, কিন্তু আজকের ওয়েস্ট বেঙ্গলে এই জুট শিল্প কি খুব প্রোডাক্টিভ ভাবে চলে? মানে না ঠিক স্যার, জুট শিল্পের এখন অনেক উম, মানে ভাটা পড়ে গেছে, শিল্পে বলুন চাষে বলুন। প্রত্যেক অবনয়ন অবনয়ন বা ভাটা যাই বলি, তার কারণ কি? স্যার তার কারণ হচ্ছে আহ জুটের অনেক বিকল্প বেরিয়ে গেছে। যেমন যদি প্লাস্টিকের কথা বলি, এটাই সেটি সহজে বহনযোগ্য। এটাই কি কারণ? হ্যাঁ স্যার। এটাই কি কারণ? স্যার সাবস্ক্রাইব জুটের বাড়ানো হয়েছে বলে? আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে গেছে। এই জন্য কি? আচ্ছা, আপনার মনে হয় না যে দেশভাগের পরে এই প্রবলেমটা আরো বেশি বেড়েছে? হ্যাঁ স্যার, অবিভক্ত বাংলায় তখন জুট চাষ থেকে শুরু করে জুট শিল্প রমরমা ছিল। দেশভাগের পর 80% বাংলাদেশের আন্ডারে চলে গেছে। কি চলে গেছে বাংলাদেশের আন্ডারে? জুট কৃষি কারখানাগুলো? ক্ষেত্রগুলো, না স্যার, জুট কৃষি ক্ষেত্রগুলো। তো জুট কৃষি বিঘ্ন হলে তো শিল্পের ওপরও তার ইম্প্যাক্ট পড়বে। দেন দ্য পয়েন্ট ইজ, পয়েন্টটা কি? পয়েন্টটা দেশভাগ হয়েছে, দেশভাগ, শিল্পক্ষেত্র পলিটিক্যাল রিজন। শিল্পক্ষেত্রগুলো এক দেশে রয়ে গেছে, আর কৃষি ক্ষেত্রগুলো অর্থাৎ জুটের যে চাষ সেটা চাষ অন্য অন্য দেশে চলে গেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আহ ওর মোটামুটি দীর্ঘক্ষণ ইন্টারভিউ মানে চললো, প্রচুর কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছে। আহ আমি আহ, কালিন্দ্র স্যার, আপনার কাছ থেকে প্রথমে অ্যাসেসমেন্ট বা ওর কি ইমপ্রুভ করতে হবে বা কিছু যদি বলেন। স্যার আমি কি একটু খাতা পেন নিয়ে বসতে পারি, তাহলে আমি পয়েন্ট আউট করে নেবো। হুম হুম হুম। প্রচুর কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছে, এত কোশ্চেনের হাফ কি 3 ভাগের 1 ভাগও জিজ্ঞেস করবে না। হ্যাঁ স্যার। স্যার শুরু। কেয়া, প্রথমেই যেহেতু আপনি যে ডিপার্টমেন্টে আছেন, মানে এই মুহূর্তে এক্সিস্টিং যে ডিপার্টমেন্টে আছেন ইনকাম ট্যাক্সে, ঠিক আছে, সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সম্বন্ধে আপনি একটু নলেজ আর একটু গ্যাদার করে রাখার চেষ্টা করবেন, যেহেতু আপনি এই ডিপার্টমেন্ট থেকে যাচ্ছেন, ঠিক আছে। এক নম্বর কারণ উম, এইটা এই প্রশ্নটা আপনাকে সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আর যেহেতু আপনি সিভিল সার্ভিসে যাচ্ছেন, ডাব্লিউবিসিএস এ যাচ্ছেন, ডাব্লিউবিসিএস এর আপনার যেই আম, ধরুন এসিটিও বা জয়েন্ট ভিডিও যেটাই আপনি দিয়ে রাখুন না কেন আপনার প্রেফারেন্স হিসেবে, যেই প্রেফারেন্সিয়াল যেই পোস্টগুলো আছে প্রত্যেকটা পোস্টের আপনি একটু হায়ারার্কি, তার কি ফাংশনস এবং
তার আপনার কি ফিউচার প্রসপেক্ট আছে, যেটা আপনার দেবাশিস স্যারও আপনাকে জিজ্ঞেস করেছে, সেই জায়গাটা একটু ক্ল্যারিটি, মানে আপনার যাতে নিজের কাছে পুরো টোটাল ক্ল্যারিটি থাকে। দরকার হলে রিগার্ডিং সেই স্যারদের বা সেই ডিপার্টমেন্টাল যদি কোনো কেউ যোগাযোগ থাকে তাদের সঙ্গে বসে হোক বা আলোচনা করে হোক সেই জায়গাটা একটু জেনে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আর যেই আপনার ধরুন এসিটিও মানে কমার্শিয়াল ট্যাক্সে যেতে চাইছেন বা বিডিওশিপে যেতে চাইছেন, সেটারও একটা ইনিশিয়াল যাতে আইডিয়া, হ্যাঁ, মেনলি থাকে। আর যেহেতু আপনি একটা অলরেডি একটা সার্ভিসে আছেন, আপনি ধরে নেবেন, মানে আপনি, এটা আমার অ্যাজাম্পশন বা আমাদের অভিজ্ঞতা বলছে, হ্যাঁ, আশা করি অন্যান্য স্যারও আমার সাথে একমত হবেন, একাডেমিক প্রশ্নের সম্মুখীন তো আপনি হবেন, ধরুন আপনার জিওগ্রাফি অনার্স, সেটা থেকেও কিন্তু আপনি সার্ভিস ওরিয়েন্টেড, যেটা মানে আমার সময় আমিও হয়েছিলাম বা এই স্যাররাও হয়তো হয়েছিলেন, সার্ভিস ওরিয়েন্টেড প্রশ্নের সম্মুখীন আপনি বেশি হবেন, এক্সিস্টিং এবং যেটাই আপনি যেতে চলেছেন, এই বিষয়ে আপনি একটা মেন্টাল প্রিপারেশন রাখবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনার উত্তর দেওয়ার ভঙ্গিমা আমার খুব ভালো লেগেছে। আহ, একটা জিনিস একটু মাথায় রাখবেন, যেটা দেবাশিস স্যারও বললেন আপনাকে, যেটা জানবেন না সেটা স্যার জানি না বা সরি, ঠিক, 1 নম্বর। বা আপনি হয়তো কিছুটা আপনার মনে হচ্ছে এটা গেজ বা স্যার এটা হতে পারে, এরকম কোনো প্রশ্নের দিকেই আপনি যাবেন না। জানি না স্যার, জানি না, না জানাটা কোনো অন্যায় নয়, ঠিক আছে, কিন্তু হাফ জেনে বা পুরো জ্ঞান না থেকে সেটা বলাটা বা অভিব্যক্তি প্রকাশ করাটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ইন্টারভিউয়ারের কাছে পৌঁছায়। ঠিক আছে, এই জিনিসটা। আর যেহেতু আপনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছেন বা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট, আপনি তো স্টেট সার্ভিসে যাচ্ছেন, তো সেখানে হুগলি ডিস্ট্রিক্টে যতটা পারবেন আপনি, আর তারপরে প্রথমত হুগলি ডিস্ট্রিক্ট এবং আপনি জিওগ্রাফি স্টুডেন্ট, তো সেখান থেকে মানে হুগলির জিওগ্রাফিক্যাল বেস, আপনি সে নদ নদী বলুন, মানে টোটাল জিওগ্রাফির যা যা অ্যাসপেক্ট হতে পারে হুগলি থেকে, এবং আপনার নেইবারিং যা 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 আপনার ডিস্ট্রিক্টগুলো আছে, সেগুলো সম্বন্ধে একটু অবহিত হয়ে যাবেন। ঠিক আছে, এই জায়গাটা কোথাও আমার মনে হয়েছে একটু আপনার দুর্বল আছে, আর একটু স্টাডি দরকার, হয়তো সময় হয়ে ওঠেনি। হ্যাঁ, তো সেটা সেই জায়গাটা একটু স্টাডি করবেন। আর অবশ্যই এসিটিও কেন আগে, জয়েন্ট ভিডিও কেন, যেটা দেবাশিস স্যার বা হাফিজুল স্যার কিছুটা আপনাকে আলোকপাত করতে চেয়েছেন, হ্যাঁ, বা জয়েন্ট ভিডিও কেন আগে, আপনি অলরেডি যেখানে আছেন ইনকাম ট্যাক্সে, সেখানেও আপনার একটা সেন্ট্রাল সার্ভিসে অবশ্যই প্রসপেক্ট অনেক তাড়াতাড়ি স্টেট সার্ভিসের থেকে। ঠিক আছে, আপনার প্রমোশনাল স্কোপ, তো সেই জায়গাগুলোর আপনার কাছে যেন সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে তার যেন একদম ক্লিয়ার। হ্যাঁ, কি বলছো? মানে ইন্টারাপ্ট করছি স্যার, একটা অকওয়ার্ড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে স্যার, যেহেতু বললো সেন্ট্রাল সার্ভিসের প্রমোশন ইত্যাদি বেশি, আরো একটা অকওয়ার্ড কোশ্চেন হতে পারে, আপনি একটা হিউজ পরিমাণ ডিএ লস করবেন, আপনি সিজিএল এর কথা বলছেন, তাহলে আপনি সিজিএল এ যেতে পারতেন, আপনি এখন এমটিএস আমি ধরলাম বেটার সার্ভিস নয়, কিন্তু ভবিষ্যতে আপনি সিজিএল এর দিকে যেতে পারেন, কেন এদিকে আসবেন? তো ওই ডি এর পয়েন্ট খুব অকওয়ার্ড কোশ্চেন হতে পারে, বাট সবকিছুই আসতে পারে। ঠিক আছে স্যার। স্যার এটার কি কি বলা যেতে পারে? এছাড়াও তোমাকে একটু থামালাম। হুম। আহ, শোনা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হাফিজুল স্যার যেটা বললেন, এই প্রশ্নের সম্মুখীন আমি নিজেও হয়েছিলাম। ঠিক আছে, ইন্টারভিউ সময় বিশেষে তো এই জিনিসটা কিন্তু খুব, মানে আপনার কাছে আপনি যাই উত্তর দেন না কেন, দেখুন প্রত্যেকের কাছে কিন্তু একটা ক্লিয়ার, তার কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট হওয়া দরকার, কেন আপনি যেই কারণে ধরুন একটা সেন্ট্রাল সার্ভিস ছেড়ে এখানে আসছেন, ঠিক আছে, আর একজন কেন আসছে, তার কাছে সবার উত্তর সেম নাও হতে পারে। হ্যাঁ। বোঝাতে পারছি, আপনার কি কারণে আসছেন সেটা আপনার, আর কখন, মানে এরকম না যে এই উত্তরটা বললে হয়তো স্যার বা ম্যাডাম যিনি আছেন তিনি হয়তো মানে তাকে ইমপ্রেস করার জন্য হোক বা তার কাছে একটা ধারণা দেওয়ার জন্য, আপনার যেটা জেনুইন আপনি সেটাই তার কাছে বলার চেষ্টা করবেন, কারণ ওইদিকে যিনি বসে আছেন তিনি কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে, তার কাজটাই হচ্ছে আপনাকে রিড করা। বোঝাতে পারছি? তো তারা কিন্তু হ্যাঁ সেই স্যার। জায়গাটা আপনার, মানে তাদের কাছে আপনি ধরা পড়ে যাবেন, এই জায়গাটা আপনি মাথায় রাখবেন। ঠিক আছে, স্যার মানে এটা কেন, কি অ্যান্সার দিলে ভালো হয়? কি অ্যান্সার দিলে ভালো হয়, হ্যাঁ স্যার, এটা ডি এর হাফিজুল ব্যাপারটা। কোন কোশ্চেন বলো। বলেন একটু। মানে কেন সেন্ট্রাল সার্ভিসে এখানে যেহেতু প্রসপেক্ট আছে, বা তুমি যেটা বললে ডি এর মানে একটা আমার কথা, আমি সেন্ট্রালে এই মুহূর্তে যে জবটি করি সেটি এমটিএস মাল্টিটাস্কিং যে পোস্টটা, এই পোস্টটি, আর
আমি যেটাতে আসতে যাচ্ছি সেটি হচ্ছে এসিটিও। এটি হচ্ছে গ্রুপ এ সার্ভিস, গেজেটেড সার্ভিস, গেজেটেড অফিসার র্যাঙ্কের সার্ভিস। সুতরাং আমি একটা এমটিএস, যেটাকে তোমরা কি বলো অ্যাকচুয়ালি, ওটা আগে তো গ্রুপ ডি কনসেপ্ট ছিল বোধহয়, নাকি গ্রুপ ডি আর গ্রুপ সি এর মাঝখানে এরকম একটা কিছু। এখন গ্রুপ না, সি হয়েছে। গ্রুপ সি, এটা গ্রুপ সি গ্রুপ সি মাল্টিটাস্কিং। তো হ্যাঁ, হ্যাঁ। যতদূর জানি ওই 1800, মানে ওই গ্রুপ ডি আর গ্রুপ সি এর পে। একটা পোস্ট হিসেবে। তো সেই পোস্টে আমি কেন থাকবো? ডেফিনেটলি আমি বেটার একটা জায়গায় আসতে চাইবো সম্মানের সঙ্গে, এবং আমার কর্মক্ষেত্র অনেক বেশি ভাস্ট হবে। মানে কর্মক্ষেত্র বলতে কর্মের পরিসর, সেখানে সিভিল সার্ভিসে তো ভীষণভাবে বড়। তো এটাই বেসিক পয়েন্ট। আর ডি এর পয়েন্ট যদি জিজ্ঞেস করে, কিছু করার নেই, যে হ্যাঁ ঠিক আছে ডিএ কম পাওয়া যাবে, স্টিল এটা স্যালারির দিক থেকে যদি দেখি আমার প্রেজেন্ট সার্ভিসের চেয়ে বেটার জব স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন। এবং ডিএটা তো খুব রিলেটিভ বিষয়, আজ কম আছে কালকে সেটা ঠিক হয়ে যেতেই পারে। সুতরাং এটা নিয়ে তো আর আমি জব চয়েস করব এটা হয় না। ঠিক আছে, এই পয়েন্টগুলো বলতে পারো স্যার। আর একটা জিনিস, একটু 1 মিনিট ইন্টারাপ্ট করছি। এই জব স্যাটিসফ্যাকশন যে কথাটা বললে না কেয়া, হ্যাঁ, জব স্যাটিসফ্যাকশন অবশ্য বলতে পারো, কিন্তু কখনোই এক্সিস্টিং যে সার্ভিসে আছো, মানে কখনোই তাদের কাছে এরকম করে, মানে এই জিনিস এইভাবে উপস্থাপন করবে না যে এক্সিস্টিং সার্ভিস তুমি, ইনফেরিয়র। হ্যাঁ, এটা কখনোই করবে না, তাহলে কিন্তু তাদের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট খুব হুম হুম কাজ করে। ঠিক আছে, তোমার যেটা কাম্য তুমি সেখানে যাও, কিন্তু যেটাকে আছো অবশ্যই তার প্রতি একটা তোমার রেসপেক্ট, বা মানে সেটাই তোমার কে প্রথম রোজগার দিয়েছে, এই কৃতজ্ঞতাটা যেন তাদের কাছে প্রকাশ পায়। বোঝাতে পারলাম? আচ্ছা, হুম। এমটিএস এর একটা জিনিস একটু জানার আছে, এমটিএস এ কি মানে প্রমোশন হলে তখন কি স্টেট টু স্টেট চেঞ্জ হওয়ার ব্যাপার থাকে, নাকি ওয়েস্ট বেঙ্গলই থেকে যাবে? না, না, না। না। ওয়েস্ট বেঙ্গলই থেকে যাবে পুরো এতে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, না, প্রমোশন হলে যতদূর জানি চেঞ্জ হতে পারে। না, না, ইনকাম ট্যাক্সে সেটা হয় না, যদি ও নিজের হয় না তো? চেঞ্জ প্রেফারেন্স অনুযায়ী প্রেফারেন্স দেওয়া যদি দেয়, যদি হ্যাঁ। ট্রান্সফার অপশন দেয় তবেই, আর নয়তো স্পাউস গ্রাউন্ডে হলে তবে। আচ্ছা। মানে ও যেহেতু কলকাতায় ওর ইয়ে হয়েছে, ও কলকাতাতেই চিরকালই থাকবে। এবার হায়ার অফিসিয়াল আইওটি ফাইওটি হয়ে গেলে তখন হুম, আলাদা। হুম, হুম। আর কে দীপায়নকে চেনো তুমি? দীপায়ন মুখার্জি? স্যার মানে কোন ওয়ার্ডে আছে উনি? কোন ওয়ার্ড বা সার্কেল? তোমাকে কোন ওয়ার্ড, আগে চেন্নাইতে ছিল আইওটি, তোমার আইটিও, হ্যাঁ। সরি আইটিউ আর কি, 2012-র ব্যাচ, আমার বন্ধু হ্যাঁ, সেখানে ডিফারেন্সটা দিই। ঠিক ঠিক আছে। আছে। আর দেবাশিস স্যার, হ্যাঁ, আমি একটা একটা করে জায়গা থেকে ফার্স্ট কয়েকটা জিনিস বলে নিই। প্রথম যেটা জিজ্ঞেস করেছিলাম যে নিজের সাবজেক্ট, তো সাবজেক্টের সম্পর্কে নলেজ আশা করি যথেষ্ট তৈরি আছে তোমার কেয়া। তারপর হচ্ছে সেকেন্ড যেটা বলার, সেটা হচ্ছে তুমি যে ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছ এসিটিও, তো এসিটিওর হায়ারার্কিটা খুব ভালো করে জানবে, ওইটা একটা জিনিস জেনে যাবে। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করলাম যে এসিটিও তে তোমার মেইন জব হচ্ছে অ্যাজ এ জিএসটি অফিসার, তোমাকে ফিল্ড অফিসার হিসেবে কাজ করতে হবে। যাদেরকে প্রপার অফিসারদেরকে তোমার সাপোজ জিজ্ঞেস করতে এসপিওর কাজ কি, তো অ্যাজ এ ফিল্ড অফিসার প্রপার অফিসারদেরকে হেল্প করা। কি কি কাজ সেটা তুমি নিশ্চয়ই জানো, তো শুনেছো। এবার ওই জায়গাটা একটা জিনিস বলো তো, জিএসটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লার্জেস্ট ইনডিরেক্ট ট্যাক্স, যেটা সব থেকে বেশি কালেক্টেড হয়, ওটা তোমাকে বলা ছিল, সেল ট্যাক্স নয়। জিএসটি কালেকশন ওয়েস্ট বেঙ্গল 46% টোটাল রেভিনিউ জেনারেশনের 46% জিএসটি একা তোলে। ঠিক আছে? ওকে তো স্যার। তো এইটা মাথায় রাখবে, 46%। লাস্ট বাজেটের হিসেবটা দেখে যাও লাস্ট মোমেন্টে, কারণ তোমাকে এখান থেকে বাজেট থেকে কোশ্চেন করতেই পারে, তুমি যেহেতু এসিটিও ফার্স্ট প্রেফারেন্স। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমার ডিস্ট্রিক্টটা খুব ভালো করে পড়ে যাবে। তোমার ডিস্ট্রিক্টের সাথে আমি যতদূর জানি যে আহ কি না মানে গৌরনিতাই, ওনার একটা কানেকশন ছিল। ঠিক আছে, তো সেইটা আমি বিগত বিসিএস এ কোশ্চেন আমি এটা দেখেছি যে হুগলি স্টুডেন্টদেরকে গৌরনিতাই, অর্থাৎ গৌরনিতাইয়ের এটা কি বলো, নামটা ভুলে যাচ্ছি। নিমাই। আহ হ্যাঁ, নিমাই। তো স্যার নিমাই ওটা সন্ন্যাসীর নদিয়া সাথে জেলা। একদম, ওটা নদিয়া জেলা হলেও বর্ধমানের সাথে ওর একটা কোনো কানেকশন ছিল, এটা একটু দেখে রাখবে। আমি তো একজনকে পেয়েছিলাম আগের বারে, শুনেছি। হ্যাঁ তো হুগলি, একটু দেখে রাখবে আশা করি। হুগলির সাথে কানেকশন।
হ্যাঁ, হতে পারে হুগলির সাথে কোনো কানেকশন, আমি পেয়েছিলাম বিগত ইয়ারে কোনো একটা টাইম, ওই জন্য বললাম। আচ্ছা, আর একটা হচ্ছে ওয়েস্ট, আর হুগলির আর একটা ইম্পর্টেন্ট, হুগলি তোমার ওই যেমন পটাটো, তুমি নিশ্চয়ই জানো পটাটো বা হ্যাঁ, এই আশি। টাইপের অর্থকরী ফসল বললে যেটা তোমার ডিস্ট্রিক্টে সব থেকে লার্জ, সব থেকে বেশি তৈরি হয়, সবসময় চেষ্টা করবে ওটাকে আগে বলা, কারণ ওরা ওইটা জানার চেষ্টা করে। আর স্যার যেটা আগেও স্যাররা বলে দিয়েছেন, আমি আগেও বলেছি, যে যেটা জানো না একদম জানো না, হাসি মুখে বলবে আমি জানি না স্যার। 10টা কোশ্চেন ছেড়ে যাক, একটা পারলেও তুমি জানবে, এখানে তোমার নলেজ টেস্ট নয়। আর ওরা মাঝে মাঝে ক্যাজুয়াল হয়ে যায়, তুমি আবার ওদের মতন ক্যাজুয়াল হয়ে যেও না। তুমি তোমার মতন চাইবে না, খুব বেশি টু ফর্মাল না টু ক্যাজুয়াল, এই ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করবে। আর এটা গেল। আর সাবজেক্টটা নিয়ে, তোমার জিওগ্রাফিটাকে নিয়ে তুমি তোমার মতন করে দেখে রেখেছো, লাস্ট মোমেন্টটা কিছু বলার নেই। ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট ডিস্ট্রিক্ট, লার্জেস্ট মানে সেন্সাসটা ভালো করে একবার চোখ বুলিয়ে নাও, সেন্সাস থেকে কোশ্চেন করে। তোমাকে যে কোশ্চেনটা করলাম ফার্টিলিটি রেট, ওরা হ্যাঁ স্যার, ওইটা জানা নেই। হ্যাঁ, এমনি ম্যাটার্নাল ইন্ডিয়াতে, মর্টালিটিটা হ্যাঁ, জানা আছে। হ্যাঁ, ইন্ডিয়ার ফার্টিলিটি রেট 2.0, 2.0, আর ওয়েস্ট বেঙ্গলের 1.6। তুমি তাও একবার ক্ল্যারিফাই করে নেবে ওয়েস্ট বেঙ্গলের। ইভেন তোমার ডিস্ট্রিক্টটাও পারলে একটা বার পরীক্ষার আগে যদি পারো একটু সময় থেকে দেখে নেবে। আর তোমার নর্মাল হচ্ছে রিপ্লেসমেন্ট রেট কত জানো তো? 2.1। না স্যার, এই ডেটাটাও জানা এটা ছিল জেনে নেবে, মেয়েদেরকে এই কোশ্চেন গুলো ওরা মাঝে সাঝে খুব করে করে বিব্রত করে, যে না। কি ফার্টিলিটি রেট বললেন? কত, এ কত। রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট লেভেল 2.1, রিপ্লেসমেন্ট লেভেল, এর নিচে আমাদের ইন্ডিয়া চলে এসেছে। ঠিক আছে, এই রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটিটা একটু দেখে যাবে, এটা সাধারণত মেয়েদের জন্য খুব কমন কোশ্চেন। আচ্ছা, আর হচ্ছে সেন্সাসটা অবভিয়াসলি খুব ভালো করে দেখে যাবে, লার্জেস্ট ডিস্ট্রিক্ট, শর্টেস্ট ডিস্ট্রিক্ট, তার এরিয়া কোনটা, এ সব থেকে বড় ডিস্ট্রিক্ট কোনটা। ওরা ইদানিং খুব কোশ্চেন করে যে সেকেন্ড লার্জেস্ট, থার্ড লার্জেস্ট। ঠিক আছে, তুমি ডাটা থেকে পড়বে, তুমি সেন্সাসে কোনো এ থেকে পড়বে না। ইদানি কিন্তু যারা বসছে তারা কিন্তু সেন্সাস নিয়ে খুব বেশি, মানে টু মাচ তারা কনসার্ন সেন্সাসটা নিয়ে। এবং সেন্সাসের একদম মানে কি বলবো, সেন্সাসের অথরিটির যে নিজস্ব ডাটা, সেখান থেকেই ওরা জানতে চায়। ঠিক আছে, তো এটা খুব বড় একটা ইম্পর্টেন্ট জায়গা, তোমাকে বললাম যে এটা তো এটা মাথায় রাখবে। সাইটে পেয়ে যাব? হুম। কোনো সাইটে হ্যাঁ, পেয়ে এটা যাব? পেয়ে যাবে, এটা পেয়ে যাবে, মানে কোথাও না একদম কোথাও পেয়ে ডিটেলস, যাবে। মানে ফার্টিলিটি রেট এগুলো সব সাইটে আছে তো? না, ফার্টিলিটি রেট এরকম ভাবে পাবে না, ফার্টিলিটি আমি আচ্ছা। যেটা বলে দিলাম ওটা মাথায় রাখবে, তাহলেই হবে। আচ্ছা। আর তোমার আরেকটা জিনিস মাথায়, জিনিস এটা হচ্ছে যে 3 টায়ার নিয়ে তোমার হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেম। সো পঞ্চায়েতি রাজ সিস্টেম কোথায় আছে, কেন আছে, কি আছে, এটা জানতে হবে। এটা খুব বড় জিনিস, তুমি পয়েন্টটা মিস করতে পারো না। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে 3টে ডিস্ট্রিক্ট, মানে 20টা জেলা পরিষদ আর একটা মহকুমা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পরিষদ, আর তার সাথে কে কে আছে, তোমার দার্জিলিং, কালিম্পং, এই দুটো আছে। আর তার সাথে কলকাতায় মহকুমা পরিষদ, এই sorry, জেলা পরিষদ নেই, এই 3টে ডিস্ট্রিক্টে। আচ্ছা। এটা মাথায় রাখবে। তো তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই 3টেকে তাহলে মানে দার্জিলিং আর কালিম্পং এ কে কন্ট্রোল করে? এটা জিটিএ কন্ট্রোল করে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এরা পুরো ব্যাপারটাকে দেখে, এটা মাথায় রাখবে। আর ওই কলকাতার ক্ষেত্রে, কলকাতা একমাত্র ডিস্ট্রিক্ট যাতে কোনো সাব ডিভিশন নেই। আর সব হুম। থেকে বড় কথা, এমন একটা ডিস্ট্রিক্ট যার কোনো ডিএম নেই। তাহলে কলকাতায় ম্যাজিস্ট্রিয়াল রোলটা কে প্লে করে? এটাও একটা কোশ্চেন, এটাও করেছে অনেকবার অনেক জানতে, যে কলকাতায় ম্যাজিস্ট্রিয়াল রোলটা কে প্লে করে। এটা মাথায় রাখবে, কলকাতার যিনি পুলিশ কমিশনার তিনি কলকাতায় ম্যাজিস্ট্রিয়াল রোলটা প্লে করে। ঠিক আছে, এটা একটা বড় কোর্স বলে বললাম। আর সেন্সাস বললাম, আর বাকি স্যার বলুক, তারপর আমার যদি একটা মনে টনে পড়ে বলার মতো আমি বলে দিচ্ছি। বলে দেই। কলকাতায় একজন কমিশনার, মানে কলকাতার যে আহ, পৌর এরিয়া আছে, মানে উম, কি বলে ওটাকে, কর্পোরেশন এরিয়া আছে, মিউনিসিপাল কর্পোরেশন। কমিশনার থাকবেন। ঠিক আছে, কমিশনার আইএস র্যাঙ্কেরই থাকেন একজন। মেয়র যেমন থাকেন, একজন কমিশনার থাকেন। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমি সাম আপ করবো। দেখো কেয়া, তুমি তোমার অ্যাপ্রোচ এবং কথা বলা খুব ভালো, কোনো সমস্যা নেই। এবং আমি সামহাও আশাবাদী যে তোমার ভালো একটি ইন্টারভিউ হতে যাচ্ছে। তুমি যেহেতু আহ, নারীদেরকে রিপ্রেজেন্ট করো, আমরা দু একটা কোশ্চেন করিনি, মানে আমি করতেই পারতাম, যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি আর বেশি করলাম না। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে কিছু ঘটনা ভীষণভাবে সামনে আসছে, ভীষণভাবে, সেই আরজি করের সময় থেকে। তো সেই জন্যে অপরাজিতা বিল বলে একটি বিল এসছে, তাই তো? আচ্ছা। অপরাজিতা,
তো একটু অপরাজিতা বিল কি বা এইগুলো নিয়ে একটু পড়াশোনা করা যাবে, 1 নম্বর কথা। ওকে, পয়েন্ট নম্বর মানে মোদ্দা কথা, ফেমিনিজম বা নারী কেন্দ্রিক, উইমেন এম্পাওয়ারমেন্ট, এই জায়গাটায় যেন দেবাশিস স্যার যেমন বললো, ফার্টিলিটি রেট কেন আসে ছেলেদেরকে জিজ্ঞাসা করবে না, এটা মেয়েদেরকে জিজ্ঞাসা করবে, এটা হুম স্পেসিফিক কারণ নেই। তো অপরাজিতা বিল বলো বা উইমেন এম্পাওয়ারমেন্টের যাবতীয় যা পয়েন্ট বলো তোমাদেরকেই জিজ্ঞাসা করবে, এটা ন্যাচারাল ব্যাপার। 2 নম্বর পয়েন্ট, তুমি জিওগ্রাফির ছাত্রী, জিওগ্রাফি থেকে প্রচুর কোশ্চেন করা যায়। আমি জাস্ট একদম ওপর ওপর সিম্পল কতগুলো কোশ্চেন করলাম। তো স্যার, কালিন্দ স্যার তোমাকে একটা কোশ্চেন করলো, হুগলি তোমার হুগলি নদীর কোন তীরে অবস্থিত, ডান তীরে না বাম তীরে? তুমি কি অ্যান্সার দিলে? পশ্চিম তীরে। তোমাকে ডান বা বাম জিজ্ঞেস করেছে, তুমি কেন পশ্চিম বলছো? সেটা বাম দিকে হবে। বাম দিকে হবে? হ্যাঁ স্যার। তো কি করে বাম দিকে হবে? না স্যার, ডান দিকে হবে। করে ডান? মানে ওয়ে টু বে অফ বেঙ্গল, তোমার হুগলি। একটা মজার বলি, তোমার ফেভারিট হিরো কে? স্যার, অ- শাহরুখ খান। হয়ে গেল। শাহরুখ খানের বেস্ট পোজ কি? 2 হাত 2 দিকে ছড়িয়ে দিয়ে দাঁড়ানো, যে কোনো নদী যেদিকে তার জল যাবে হ্যাঁ স্যার। কে তাকাবে, নিজেকে শাহরুখ খান ভাববে, তার ডান দিকটা ডান তীর, বাঁ দিকটা বাঁ দিক, দ্যাটস ইট। পশ্চিম মানে কোন দিক হচ্ছে? রাইট। ডান দিক, হুগলি জেলা। চলো, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি জিজ্ঞেস করলাম ফেভারিট হিরোকে, আমি যেটা চাইছি সেটাই ও বলে। তখন আমি কিন্তু কেয়াকে ওই জন্য আমি আর কিছু তোমাকে তখন রেকটিফাই করিনি। তুমি ওই কথাটা ধ্যান দাওনি আমার। মানে আমি ডান তীর বাম তীর ইচ্ছে করে তোকে মেনশন করে দিয়েছিলাম। স্যার যখন কোশ্চেন করছো তুমি কোশ্চেনটা আমি মেনশন করে দিয়েছিলাম, আশা করি তুমি খেয়াল করোনি আর কি, সেই জন্য তুমি পশ্চিম হ্যাঁ তীর। স্যার, খেয়াল করেছিলাম, হ্যাঁ। তাহলে আমরা তো বলতাম যে হুগলির কোন তীর। ও খেয়াল করেছে, কিন্তু ও কেন পশ্চিম তীর বলেছে, ও সাইকোলজিক্যাল গেমটা এটা, যে ওর মানে মাথা আমরা না বাম বলবে না ডান বলবে, পশ্চিমটা তো আমি জানি অ্যাটলিস্ট, এটাই তো। আর আরেকটা জিনিস, হ্যাঁ, হাফিজুল একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে এটা আমি ফেস করেছিলাম। তুমি যে ডিস্ট্রিক্টে আছো আমরা কিন্তু সেই ডিস্ট্রিক্টটা খুব ভালো করে দেখে যাই। সেটা ছাড়াও তোমার নেইবারিং যে ডিস্ট্রিক্টগুলো আছে, যেমন আমাকে আমার সময় জিজ্ঞেস করা হয়েছিল, মানে আমি নর্থ চব্বিশ পরগনা থেকে বিলং করি, আমাকে জিজ্ঞেস করেছিল নেইবারিং ডিস্ট্রিক্ট কি, আমি নাম বললাম, দিয়ে বলেছে, তার মধ্যে আমি ধরো অন্য একটা নেইবারিং যে ডিস্ট্রিক্ট বলেছি, আমাকে সেখান থেকে প্রশ্ন করা শুরু করেছে। বোঝাতে পারলাম? আমরা কিন্তু এটা মিস করে যাই যে শুধু আমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি শুধু সেই ডিস্ট্রিক্টটা ভালো করে দেখে গেলাম, হ্যাঁ। নেইবারিং ডিস্ট্রিক্টগুলো দেখে, এটাও একটু মাথায় রেখো। আচ্ছা, ঠিক আছে? বলো। এটা স্যার একদম ঠিক কথা বলেছেন। 3 নম্বর পয়েন্ট বলি। আমি এখানে চাকরিতে আসার আগে স্কুল টিচার ছিলাম। কোথায় স্কুল টিচার ছিলাম? কাঁথিতে। কাঁথি মানে পূর্ব মেদিনীপুর। আমার ডব্লিউবিসিএস এর ইন্টারভিউ এটাও জিজ্ঞেস করা হয়েছিল, কাঁথিতে যে ব্লকে আমি থাকি, অর্থাৎ মানে চাকরি করতাম, দেশপ্রাণ 2 ব্লক, মানে কাঁথির সাব ডিভিশনের একটা ব্লক, তো সরি দেশপ্রাণ ব্লক, কন্টাই 2, বলা হয়েছিল ওই ব্লকের জনসংখ্যা কত। ঠিক আছে, ওই ব্লক নিয়ে কয়েকটা কোশ্চেন, মানে তুমি যেহেতু কলকাতাতে চাকরি করো, হতে পারে কলকাতার ওই ধর্মতলার আশেপাশে কি আছে, টিপু সুলতান মসজিদ আছে, আহ হ্যাঁ। হ্যাঁ। তো শহীদ মিনার। শহীদ মিনার, আচ্ছা। এগুলো টুকটাক জিজ্ঞাসা করতে পারে। ইনফ্যাক্ট আচ্ছা। ওই বিল্ডিংটা, তোমরা যে বিল্ডিং এ বসো, হ্যাঁ। ঠিক আছে, সেই বিল্ডিংটা থেকেও কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কবে তৈরি হয় বা কি বৃত্তান্ত, তার একটা ইতিহাস আছে। তো এইগুলো একটু ফলো করবে। ওকে, ওকে স্যার। তোমার ডিস্ট্রিক্টটা স্যাররাও বারবার বলছে, আমি আরো বলবো, তোমার ডিস্ট্রিক্টটার একটা আহ, মানে মেডিয়াভেল হিস্ট্রি, মানে একটা অ্যানশিয়েন্ট হিস্ট্রি আছে, একটা মেডিয়াভেল হিস্ট্রি আছে। মেডিয়াভেল হিস্ট্রি জানো, তোমাদের ডিস্ট্রিক্টে এক ভদ্রলোক ছিলেন, যে ভদ্রলোক পরবর্তীকালে বাংলার প্রথম স্বাধীন সুলতান হয়েছিলেন, জানো? মুর্শিদ কুলি খাঁ। সুলতান হয়েছিলেন, সুলতান জানো? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস, ইলিয়াস সেই বংশ।
হচ্ছে তোমাদের ওই হুগলি অঞ্চলকে কি বলা হতো জানো? স্যার বলুন। তিনটে নাম আছে, একটা হুগলি, মানে হুগলি অঞ্চলের একটা নাম আছে, একটা বাংলাদেশের যে ঢাকার দিকের একটা নাম আছে, আর একটা গঙ্গা নদীর ওপর দিকের একটা নাম আছে। এই তিনটে মিলে কিন্তু বঙ্গ বা যে বাংলার সুলতানি বলা হয়, এই তিনটে একসাথে। ওটা হচ্ছে কি যেন, কি যেন, সপ্তগ্রাম। না সপ্তগ্রাম না, হ্যাঁ সাতগাঁও, সাতগাঁও, ঠিক আছে। সাতগাঁও সাতগাঁও। এর ওই অঞ্চল সাতগাঁও, ওখানেই উনি প্রথম শাসক ছিলেন, ঠিক আছে, ওখান থেকে উত্থান হয়েছে। তো সেইখানের একটা জায়গা আছে। তারপরে সপ্তগ্রাম। পরবর্তীকালে ধরো মুঘল পিরিয়ডে এই যে বললাম কাসিম খান আছেন, তার পরবর্তীকালে কলোনিয়াল যে মানে ইউরোপিয়ান যারা প্রত্যেকে এসে হুগলিতে, ঠিক আছে। এবং পরবর্তীকালে ব্রিটিশ কলোনিয়াল পয়েন্টও আছে। যাই হোক, ব্রিটিশ কলোনিয়ালের চেয়ে হুগলিতে রাদার ফ্রেঞ্চ কলোনিয়াল বা যাদেরকে আমরা বলছি আর কি পর্তুগিজ, এদের পয়েন্টগুলো। ইমামবাড়ার কে তৈরি করেছে তুমি বলতে পারলে না কেন? স্যার এইটা ডিটেলসটা পড়া নেই এমনি। উম, কত সাল থেকে কত সালে? কখনো যাও না তোমরা বেড়াতে? আমরা হুগলিতে ইমামবাড়াটা যাওয়া হয়নি, ব্যান্ডেল চার্চ গেছিলাম। মন্দির আছে, হংসেশ্বরী মন্দির আছে, হংসেশ্বরী বাঁশবেড়িয়াতে আছে, ওই মন্দির কালী ঠাকুরের মন্দির। সম্পর্কে একটু জানতে হবে, ইমামবাড়া জানতে হবে, আমাদের এই ব্যান্ডেল চার্চ জানতে হবে। ব্যান্ডেল চার্চ নতুন করে তৈরি হয়েছে। এই ব্যান্ডেল চার্চ যেটা দেখো, এটা কিন্তু পরে তৈরি হয়েছে। শাহজাহান পরে ল্যান্ড আবার দিয়েছিল, দান করেছিল। সে আচ্ছা। ঔরঙ্গজেবের সময় বা ওই শাহজাহানের শেষের দিকে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। দেখে নিও ওই ফলকটা, গুগল করো তুমি, ব্যান্ডেল চার্চের পুরো ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি পাও, আমার নামে ভিডিও দিয়ে সার্চ করো ব্যান্ডেল চার্চ, দেখবি ইউটিউবে একটা আমি পড়াচ্ছিলাম ওইটুকু একটা তোলা আছে, ঠিক আছে। যাই হোক, আর ইন্টারন্যাশনাল রিলেশন, ইরান যুদ্ধ যেটা হয়েছে, যেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, এই যে তোমাকে কোশ্চেন করলাম পাকিস্তানকে কারা কারা হেল্প করেছিল, একটা হচ্ছে ডেফিনেটলি চায়না, আর একটা হচ্ছে টার্কি, ঠিক আছে। আরেকটা আছে আহ সেটা হচ্ছে আজারবাইজান। আজারবাইজান কেন হেল্প করেছিল? ওই সময় আজারবাইজান আর্মেনিয়া একটা যুদ্ধ হচ্ছিল। এই ইন্টারন্যাশনাল রিলেশনগুলো একটু দেখে নিও। মানে আমি বলছি না যে ভীষণ ধরবে। ভারত আজকে লর্ডসে হেরে গেছে, জিতে গেলে হয়তো তোমার ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ। ঠিক আছে। তো 2-3 দিন পরে, কারণ এটা একটা ঐতিহাসিক জয় হতো। তো যাই হোক না কেন, এগুলো সেই দিনের নিউজ পেপার দেখে যাবে, আগের দিনের, এবং সেই দিনের সকালে নিউজ পেপারে যা আছে ডেফিনেটলি দেখে যাবে, ওকে স্যার। এবং আচ্ছা, আনন্দবাজার, ঠিক আছে, হ্যাঁ। আমি কয়েকটা লাস্ট পয়েন্ট বলে দিই একটু, দেখে যেতে হবে। সেটা হচ্ছে জিআইটা একটা দেখে যাবে তুমি একটু, তোমার ডিস্ট্রিক্টে কি আছে না আছে, ঠিক আছে। আর যেহেতু ওম্যান এমপাওয়ারমেন্ট স্কিম কয়েকটা দেখে যাবে, ঠিক আছে। আর দুয়ারে সরকারটা একটু দেখবে, লাস্ট মিনিট সময় কম যদিও, তো এটা একটু দেখে যাবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ইদানিং কালে, সেটা হচ্ছে যে তোমার আশা, ঠিক আছে, তারপর হচ্ছে আশার ফুল ফর্ম কি এটা জানো? বা তোমার তোমার হেলথ মানে ওই রিলেটেড সম্ভবত ন্যাশনাল হেলথ স্কিম কিছু একটা ছিল, ওটা একটু দেখে রাখবে। আশা জিনিসটা কি জেনে রাখবে। আর তোমার হচ্ছে তুমি যেহেতু ফার্স্ট প্রেফারেন্স কমার্শিয়াল মানে এসিটি ওর প্রেফারেন্স রাখছো, তো আর কয়েকটা ই ইনিশিয়েটিভ গুলো দেখে যাবে, যেমন গ্রিপস এর ফুল ফর্ম, আইএফএমএস এর ফুল ফর্ম জিজ্ঞেস করে, এইচআরএমএস এর ফুল ফর্ম, এই কটা দেখে যাবে একটু, ঠিক আছে। আর কিছু সিচুয়েশনাল কোশ্চেন ওরা অনেক সময় করে দেয়, যে চাইল্ড ম্যারেজের ব্যাপারটা। স্যার এক মিনিট, ও বোধহয় বুঝতে পারলো না। এই যে স্যার বললো গ্রিপস, গ্রিপস। হ্যাঁ গ্রিপস, তুমি বুঝতে পারলে কি কি বলতে চাইলো? না স্যার, এইটা বুঝতে পারিনি, গ্রিপস। লিখে রাখো গ্রিপস, GRI, লিখে রাখো যেগুলো বলা হলো। পরে গুগল করে নেবে গ্রিপস। গ্রিপস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এগুলো আছে, কি বলে, অনুদান। আমাদের যে পেমেন্ট টেমেন্ট ওর মাধ্যমে করা হয়, দেখে নিও গ্রিপস। তারপরে স্যার স্যার বলুন HRMS, মানে গভর্নমেন্টের যে পোর্টাল। আইএফএমএস, এটা একটু দেখে নেবে, ঠিক আছে।
আর একটা জিনিস, সেটা হচ্ছে ওম্যান রিলেটেড স্কিম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা একটু মাথায় রাখবে। তোমার ক্ষেত্রে ওগুলো জিজ্ঞেস করতেই পারে, যে কিছু ওম্যান এম্পাওয়ারমেন্ট স্কিম বলো, তার কিছু ব্যাকলগ, এটা একটু জাস্ট চোখ বুলিয়ে যাবে। আর যে, আচ্ছা তুমি ওয়েস্ট বেঙ্গলের মিনিস্টারদের নামগুলো পড়ে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, করে রেখেছি। বস, ওইটা খুব ইম্পর্টেন্ট, ওটা করে। আর সেরকম কিছু নেই। আর প্রিএমবেল, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটিস, তো হ্যাঁ, ওগুলো পড়া আছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, আর কিছু আমার বলার নেই। আচ্ছা, লাস্ট পয়েন্ট জানিয়ে রাখি, হয়তো পরে বলা হবে না, সেটা হচ্ছে এসিটিও জিএসটি তে কিন্তু এসটিও, ঠিক আছে? মানে এসিটিও যে পোস্টটা এসটি তে যখন সে কাজ করবে, তার নাম হচ্ছে এসটিও, স্টেট ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি দেখে রাখবে যে এসটিও বলছে, অনেকে হ্যাঁ, প্রোফাইলে দেখবে যারা ফেসবুকে লেখে স্টেট ট্যাক্স অফিসার লিখে রাখছে, তারা ঠিক। কিন্তু এসটিও, ঠিক আছে? কারণ আচ্ছা। জিজ্ঞাসার পরে আগে কি ছিল, আগে ছিল এসিটিও সিটিও, ঠিক আছে? হুম। সিটিও মানে হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স অফিসার, অফিসার। এতে এসে কি হলো, এসিটিও কে বলা হলো এসটিও। সিটিও পোস্টটাকে পুরোপুরি তুলে দিয়ে পুরো নতুন নামকরণ হয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আচ্ছা, ঠিক আছে? মানে এসটিওর পরের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে স্যার। কমিশনার অফ রেভিনিউ ইত্যাদি এভাবে থাকে। যাই হোক, ওভারঅল আমি কালকে আমাদের আরেকটা ইন্টারভিউ হবে অন্য সবার, যদি পারি তোমার একটা ছোট্ট 15 মিনিটের কুইক ফায়ার টাইপের, মানে এত এলাবোরেট কিছু নয়, হুম হুম। কোশ্চেন অ্যান্সার সেশন রাখতে পারি, চেষ্টা করবো। ওই ঠিক আছে। ইন্টারভিউ হয়। ওভারঅল তোমার ইন্টারভিউ আমার কাছে স্যাটিসফ্যাক্টরি। জিওগ্রাফি কঠিন কোশ্চেন আজকে করিনি, কালকে করব, ঠিক আছে? ওকে স্যার। তো সেই জায়গাটা একটু রেডি হয়ে থাকবে। মানে কঠিন বলতে বিশাল কঠিন কিছু জিজ্ঞেস করবো না, এই কারণেই, হতেই পারে ইন্টারভিউ বোর্ডে কোনো জিওগ্রাফির কেউ নেই, তখনই খুব কঠিন কোশ্চেন আসবে যখন ইন্টারভিউ বোর্ডে ওই পার্টিকুলার সাবজেক্টের লোকটি থাকবে। তোমার যদি ভাগ্য খারাপ হয়, থাকবে ভাগ্য, সেটা ভালো হতে পারে তোমার ক্ষেত্রে, ওই অ্যান্সারই করে এলে চাকরিও পেয়ে গেলে, ইন্টারভিউ খুব ভালো হলো, এটা হতেই পারে। হ্যাঁ। সবকিছু নেগেটিভ দিক আছে। যাই হোক, খুব ভালো হবে। এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, রিভার্স, মানে নর্মালি যেগুলো সেই জায়গাগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? মানে জিওগ্রাফি যেহেতু তুমি স্টুডেন্ট, ওই জন্য। আচ্ছা স্যার। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মানে ধরো তোমার 10টা কোশ্চেন জিজ্ঞেস করলো, সেখানে তুমি হয়তো একটা কোশ্চেনের অ্যান্সার পারলে প্রপারলি, আর বাদ বাকি তুমি জানো না, তার সেখানে ঘাবড়ানোর বা নার্ভাস হওয়ার কোনো মানে নেই, যে তার মানে যে তুমি ইন্টারভিউ তোমার ভালো হলো না। আমাদের এটা কিন্তু নট ইন্টারভিউ, ওখানে লেখা থাকে পার্সোনালিটি টেস্ট। তোমার হ্যাঁ। কি জ্ঞান আছে সেটা তোমার প্রিলিমস এবং মেন্সে চেক করা হয়ে গেছে। এটা সবসময় মাথায় রাখবে, যে আমি একটার পর একটা জিজ্ঞেস করছি, আমি বলতে পারছি না, তার মানে নট দ্যাট যে তুমি তার মানে চাকরিটার জন্য এলিজিবল নাও। ওরা তার মধ্যে তোমার যা পার্সোনালিটি জাজ করার বা দেখার, ওনারা সেটা দেখে নেবেন, ঠিক আছে? চলো, আমরা আজকে শেষ করব। হোপ ও ভবিষ্যতে আমার জুনিয়র কলিগ হিসেবে জয়েন করবে। একদম। দেবাশিস স্যার আমার হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভালো হবে। থ্যাংক ইউ স্যার। ভালোই হবে, কনফিডেন্ট আছে, কনফিডেন্ট আছে, ভালো হবে। ঘাবড়াবে না, ব্যাস। কোনো ঘাবড়ানো না। কালকে একবার চেষ্টা করছি, যদি হয় সবাই জন্য। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার। চলো, গুড থ্যাংক নাইট। ইউ অল স্যার। দ্য বেস্ট, ভালো করে দিও। ওকে স্যার।